sir. Yeah, alhamdulillah. I'm fine. Assalamualaikum. This is the last class today. Today is last sir. class for us. Walaikum assalam. Walaikum assalam. So, ladies and gentlemen, টিকেট তো সবকিছু ছেড়ে দিয়েছে। আপনারা কারা কারা ঢাকার বাইরে যাচ্ছেন? হ্যাঁ, কারা কারা ঢাকার বাইরে যাচ্ছেন? যাচ্ছে না, সবাই ঢাকাকে ভালোবাসে, ঢাকাই থাকবে। কি বলেন? গেলে তো স্যার আসতে কষ্ট হবে স্যার। বৃহস্পতিবার থেকে তো ছুটি, মানে আসতে অবশ্যই কষ্ট হবে, বিকজ না, আসার সময় পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না। দ্যাটস ট্রু। হ্যাঁ, ঈদের পরের দিনই রওনা দিতে হবে 23 তারিখে। এটা আসলে ঠিক হয়নি, সরকার মানে একটা সুবিধা দিয়েছে, সেই সুবিধা। Ladies and gentlemen, একটু ব্রেক আমরা নিচ্ছি, জাস্ট আপনারা কথা বলেন। আচ্ছা, যারা আছেন আপনাদের কাছে জানতে চাচ্ছি, যেমন আমরা স্পোকেন কোর্স আমি করেছি, সেখানে আমরা কিন্তু অনেক গ্রুপে প্র্যাকটিস করছি, বিভিন্ন গ্রুপে নিজেদের মধ্যে একটা ইনার গ্রুপ হয়েছে, আবার কম্বাইন্ড গ্রুপ হয়েছে। আপনারা কি এরকম করে কেউ গ্রুপ প্র্যাকটিসিং করছেন বা করেছেন? করেছেন আপনারা? হ্যাঁ, রাইটিং এর জন্য আলাদা করে গ্রুপ প্র্যাকটিসিং হয়েছে, যেটা আমি জানি না। আমার জানা মতো হয় নাই, কিন্তু আসলে কিন্তু এটা খুব উপকারী ছিল। আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করি নেই যে নিজেরা একটু কোনো কিছু নিয়ে যে আলাপ করি নিজেদের মধ্যে, রিভাইজ করার জন্য আর কি। হ্যাঁ ম্যাম, আমরা করতে পারি, এরকম একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা কিন্তু এই এখন পর্যন্ত আমাদের স্পোকেন গ্রুপটা খুবই অ্যাক্টিভ। প্রতিদিন 2-3 বার করে কথা বলি গ্রুপে, এবং বিভিন্ন সময় আমরা কিন্তু লিংক জয়েন করবে কিনা, কিন্তু আপনি একটু উদ্যোগ নেন না যে হয় কি, আর ভালো রাইটিং এর জন্য না। এখন এখানে যারা আছি আমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে নক করলে বা আজকে বললে স্যার তো অবশ্যই জিজ্ঞেস করবেন আমরা কি করতে চাচ্ছি পরবর্তী ক্লাসগুলোতে, বা নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য কি করতে চাচ্ছি। তো সেটা যদি কেউ ইন্টারেস্টেড থাকে বললে আমরা সেভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, তারপর আমরা রাইটিং প্র্যাকটিস সেখানে করলাম। গ্রুপ প্র্যাকটিস করার তো ক্রিয়েট করার দরকার নেই, এই মেইন গ্রুপেই তো প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, সেটাও হয়। একটা টপিক দিল, সেভাবে আমরা রাইট ডাউন করে এখানে সাবমিট করলাম, সেটাও হয় না। সাবমিট করে একটা সমস্যা আছে, সেটা কে কারটা দেখবে। বরং আমরা যদি কোনোদিন একসঙ্গে বসে অনেকগুলো আমাদের যে রাইটিং বুক আছে সেখানে অনেক এক্সারসাইজ আছে যেগুলো আমরা করিনি, সেই এক্সারসাইজ গুলো কিন্তু আমরা করতে পারি এবং সেগুলো নিয়ে আমরা আলাপও করতে পারি। হ্যাঁ, আলাপ করতে পারি। হ্যাঁ, সপ্তাহে 3 দিন ম্যাম, এটা মনে হয় সপ্তাহে 3 দিন হলেও ভালো হবে। এটাও বলেন আপনি, আপনারা বা এটাও হচ্ছে এই ভিডিও ক্লাসের মাধ্যমে করলেই সবচেয়ে বেটার। জুমের মাধ্যমে করতে হবে আপনি ভিডিও। হ্যাঁ, জুম বা লিখে কাজ হবে না, লিখে কাজ হবে না। হ্যাঁ, জুম লিংকে কাজ হবে না। না বলছি যে না, গ্রুপে মানে লিখে সরাসরি হলে ভালো হবে। না, লিখে না, আমার কথা হচ্ছে জিজ্ঞাসা করে আপনি আমরা আলাপ করার বিষয়টা। অনেকে হয়তো অনেক ভালো বুঝেন, অনেকে এক সময় আমরা প্রোনাউন নিয়ে আলাপ করলাম, সিম্পল কমপ্লেক্স, আমাদের যেমনি ক্লাস সেন্টেন্স নিয়ে আলাপ করলাম। ম্যাম, আমাদের যেভাবে ক্লাসটা স্যার রিভিশন, স্যার যেভাবে কোর্স কমপ্লিট করছে ওইভাবেই আমরা ওই ক্লাস অনুযায়ী রিভিশন দিলাম। হ্যাঁ, সেটা আমরা ফলো করতে পারি, সেটা ভালো। আরো স্যার তো টেন্স দিয়ে শুরু করেছে, আমরা টেন্সটা 2-3 দিনে কমপ্লিট করে তার পরবর্তীতে যেগুলো আছে সেভাবে এগোতে পারি। আর আমাদের রাইটিং বুকে অনেক এক্সারসাইজ আছে, যেগুলো আমরা করতে পারি। রাইট করিনি, জি। কারণ আমি অনেকগুলি করেও আমি বুঝতে পারছিলাম না যে আমারগুলি কারেক্ট হচ্ছে কি না হচ্ছে। যেহেতু আমি কারেকশন গুলো পাচ্ছিলাম না, এবং বইতে সবগুলো অ্যান্সার দেওয়া নেই যেগুলো মানে ছিল, তো সেগুলো কিন্তু আমি বুঝতে পারি না যেটা রাইট অর রং। জি ম্যাম, এটা আসলে আমাদের গ্রুপ ক্রিয়েট করলে এইসব সমস্যাগুলো আমরা নিজেরাই সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো গ্রুপটা ক্রিয়েট করা দরকার, বা এই গ্রুপে মেইন গ্রুপে আমরা কিন্তু আমাদের এই গ্রুপে কাজ করি আমরা, এই গ্রুপে আমরা প্র্যাকটিসগুলো করি। হ্যাঁ, এবং একটা ফিক্সড একটা টাইমে, এভরিডে ফিক্সড একটা টাইমে
আধা হুম, ঘন্টা হুম। বা 1 ঘন্টা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ হুম। এটা করার আগে আমরা যদি মানে জানিয়ে দেই যে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমরা একটা প্রিপারেশন নিব আগে থেকে, নিজের একটা স্টাডি করব, তারপরে সেই স্টাডির উপরে যেসব কনফিউশন গুলো আছে সেগুলো আমরা ডিসকাস করবো এখানে। রাইট রাইট। খুব ভালো হয় ম্যাম। তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়, কারণ আসলে একা একা রিভাইজ করতে খুব বোর লাগে। আমার নিজেরাও যখন বইপত্র নিয়ে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারি না, যখন এটা গ্রুপ প্র্যাকটিসিং হয়, যখন সবার বিষয়টা আমরা সবাই নিজেরা শেয়ার করি, তখন আসলে তখন ওই জিনিসটা অনেক ভালো হবে, তখন টায়ার্ড লাগে। প্রবলেমে পড়লে সলিউশনও তাড়াতাড়ি পাওয়া যাবে আর কি। এবং আমরা এই যে রাইটিং বুকে এত এক্সারসাইজ আছে, সেগুলো যদি আমরা মনে করি যে সবাই এত এত পেজ সলভ করব, সলভ করে আমরা বসবো, তারপর আমরা ডিসকাস করব যে উত্তরটা কি হলো, মিলিয়ে দেখবো। আর আমরা রাইটিং কোর্সের যে বইটা ওইটা যদি ফুল কমপ্লিট করতে পারি তাহলে আমরা ছোটখাটো একটা সাইডের লেখক স্যার হয়ে যেতে পারবো আর কি। তারপরে কিনা তুমি রিপ্লেস হয়ে যাবে আর কি, তুমি নিজে করে ফেলো। আচ্ছা সেটা এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে মানে হয়তো বা অবশ্যই কম জানি, কিন্তু ব্যাপারটা হলো যে যেটা সত্য কথা, যে আসলে অনেক পড়াশোনা করে শেষ না, আমি স্টিল লার্নিং। হ্যাঁ, এরকম দেখবেন যে মানে মোটামুটি একটা আপনি বলতে পারেন যে একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে, হয়তো বা আমার থেকে আরো বেশি জায়গায় যাবেন আপনারা, অবশ্যই এটা আমি এক্সপেক্ট করি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে বই একটা দুইটা তিনটা না, তবে একটা বই যখনই আপনি কমপ্লিট করে আরেকটা বইয়ে যাবেন, আপনি কনফিডেন্ট ফিল করবেন নিজেকে। এরকম তিনটা চারটা বই যখন করবে, তখন আপনি দেখবেন যে আপনার সাথে যে কেউ কথা বলে পেরে উঠতেছে না। হ্যাঁ, এরপর একটা সময় পরে আপনার রিসোর্স আপনি ছড়িয়ে যাওয়া শুরু করবেন, ঠিক আছে। একটা সময় পরে মানুষ কিন্তু আর কাউকে কম্পিট করে না, সে নিজেকে কম্পিট করে, ঠিক আছে। ওই জায়গায় পৌঁছাই তো অনেক কঠিন। হ্যাঁ, তো ঘটনা হলো যে লাইসেন্স জেনারেল আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, 10 মিনিট আগে টিকিট ছেড়েছে, বুঝছেন। গুড নিউজ। তারপর ঢুকে দেখলাম কিছুই নাই। হলো যে এটাই, এবং ওই মুহূর্তে হঠাৎ করে আমি দেখেছি যে ঠিক আছে, এই ডিসিশন নিতে নিতে 1 মিনিট 1.5 মিনিট দেরি হয়েছে, দেখি আর নাই। এখন শুধু লাস্ট এখনো আছে, লাস্টের সারিতে জাপান লাইন বলি যেটাকে আমরা, হ্যাঁ মানে লাস্ট লাইন আর কি, জে সিরিজ। মুশকিল, হতাশ, মানে যেখানে মানে ব্যাপারটা হচ্ছে যে গাড়ি যখন 300 কিলোমিটার বেগে থাকে, 1-2 সেকেন্ড মানে সেখানে অনেক ব্যাপার। আমার ব্যাপারটা এরকমই হয়ে গেল। আবার অপরচুনিটি আসবে স্যার। হ্যাঁ, মনে হচ্ছে আপনি সান্ত্বনা দিচ্ছেন, ব্যাপারটা ভালো লাগছে। ফ্লাইটে যাওয়া যায় না, ডিসিশন মনে হয় কোন দিকে যে চলে যায় ওই রকমই হয়তো বা যেতে পারি বাই চান্স। এখন আমি ফ্লাইটেই ভালো। ফ্লাইটে ভালো। সমস্যাটা হচ্ছে যে আমার যেখানে ওখানে সরাসরি একদম তো নাই, এটা একটা বড় প্রবলেম। সামহাও ওটা অনেক আগে, তখন একটা সময় বিজনেস এরিয়াটা সৈয়দপুর ছিল, তো সৈয়দপুরেই এটা, ওখান থেকে আবার আসতে হয়, মানে সরাসরি যদি নিজের এরিয়াতেই যদি হতো তখন ব্যাপারটা খুব ভালো হতো। এই জায়গাটা থেকে আবার একটু ব্যাপার। আর এবার আমাকে একটু সরাসরি, যেহেতু আমার সাথে ক্যাট থাকে, তো এটা সরাসরি আসলে আমার শ্বশুর বাড়িতে চলে যায় আগে। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওখানে থেকে মোটামুটি যদি সৈয়দপুর থেকে আমি পৌঁছাতে যাই, বাই রোড এটা 2 আওয়ার্স এর বেশি লাগবে, 2.5 আওয়ার্স এর মতো ওখানে পৌঁছাতে। তাহলে তো আসলে কি হবে, নিয়ে যেতে হবে। বিড়াল গুলি যাবে না, দুইজন তারা মানে হোটেলে থাকবে আর কি, ফস্টার হাউসে থাকবে, আর তারা একটা মানে বেশ একটা অবকাশ যাপন করবে তারা, আর একজন সাথে যাবে, ঠিক আছে, এই আর কি। 3জন সাথে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ওকে ফাইন। সো লাইস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা তাহলে শুরু করে আসি। ভাগে কি আছে জানি না, বাট চলেন আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের টোটাল যদি আমরা বলি যে আমাদের ক্লাস যেগুলো হয়েছে, এই ক্লাসের মধ্যে হচ্ছে যে আমি যদি বলি যে আমাদের প্রথম, লাইস এন্ড জেন্টলম্যান, আমাদের যে ক্লাস হয়েছে, এই ক্লাসের মধ্যে ধরেন আমরা টেন্স শিখেছি, আমরা প্যাসিভ শিখেছি, প্যাসিভের ভিতরে আমরা কোয়াজি প্যাসিভ শিখেছি, তারপর আমাদের মডেল শিখেছি, অক্সিলারি মডেল, অক্সিলারি ইনফিনিটিভ শিখেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখেছি, আর্টিকেল নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমরা জিরান পার্টিসিপল নিয়ে, প্রোনাউন নিয়ে কথাবার্তা বলেছি, অব্লিগেশন নিয়ে কথাবার্তা বলেছি। হ্যাঁ, তারপর ব্যাপারটা কন্ডিশনাল, পজিটিভ, কানেক্টিভ নিয়ে কথাবার্তা। এই অব্লিগেশন বলতে ওই যে আপনার মনে করেন অ্যাম, ইজ, আর, সাপোজ টু, ওয়াজ, আর, সাপোজ টু, মাস্ট। হ্যাঁ,
হ্যাভ ও টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাঁ আমরা তো এগুলো হচ্ছে অব্লিগেশন আর মডেল একই সাথে। ক্লাস নাম্বার 12 পেজ নাম্বার 149 এবং 140 এবং 151 থেকে 158 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক ছিল। আচ্ছা চলে আসি। তো ব্যাপারটা হলো যে ইনফিনিটিভ এর সাথে পড়াইছিলেন স্যার হ্যাঁ এগুলো স্যার। হ্যাঁ আমরা অনেক কিছু পড়ে টরে ফেলছি। হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো লাইস ইঞ্জিনিয়ার, সবই তো আমরা পড়লাম, সবই তো আমরা বুঝলাম। তো এখানে একটা ইস্যু হলো যে হ্যাঁ আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের রিভিশন গুলোকে যাতে সবকিছু ঠিকঠাক ভাবে হয়। আমাদের মোস্ট অফ দ্য কেসেস হোয়াট হ্যাপেন্স দ্যাট উই ডু নট গো ফর দ্য রিভিশন। নর্মালি আমাদের অনেক সময় অনেক কিছু কনফিউজড হয়ে যায় বারংবার চর্চা না করার কারণে, এবং চর্চা করতে করতে একটা জিনিস দেখবেন অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই জন্য আপনাদের যে কথাটা আমি ফেরদৌসী লাকি ম্যাম বলছিলেন, আমি ওনার কাছে যে কথাটা শুনছিলাম, আমি ওই জায়গাটাতে ওনার সাথে সহমত পোষণ করি যে আপনাদের গ্রুপ স্টাডি বা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনারা যদি প্র্যাকটিস করেন, নিয়মিত ধরেন যে চলেন আমরা ওই বইটা শেষ করি, আপনারা 5 জন 6 জন 4 জন নিজস্ব ভাবে একটা গ্রুপ ক্রিয়েট করে বললেন যে চলো আমরা এই বইটাকে আগে শেষ করি, তারপর চলো আমরা হতে পারে একটা নিউজ পেপার কিনেছি, চলেন না লকডাউন যখন শিডিউল থাকবে তখন আমরা একটা দিন শুক্রবারে একটা নিউজ পেপার সবাই একসাথে কিনি, 4-5 জন একটা গ্রুপ মিলে, তারপর চলেন ওই নিউজ পেপার ধরে ধরে একসাথে গ্রুপ প্র্যাকটিস করি। অনেক ভাবেই চাইলে করা যায়, বিকজ দিস ইজ সাচ এ গ্রুপ, your friends, your family members, they will not agree with you to have the writing or practice in English, but আপনি এই গ্রুপে পাবেন। কারণ এই গ্রুপে সব লোকরাই বয়স, মানে তাদের এজ, তারপর মানে তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবার এখানে টার্গেট হচ্ছে ইউ আর হিয়ার টু লার্ন ইংলিশ, রাইট, অ্যান্ড টু হ্যাভ দ্য প্র্যাকটিস অফ ইংলিশ। মানে এই গ্লোরিটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে একটু একটু কম্বাইন্ড হতে হবে। বিকজ জানেন যখন একটা ব্যক্তি একজন রিভাইজ করে সেখানে ভুল পাওয়ার পসিবিলিটি কমে যায়, তো একটা জিনিস যদি 10 জন মিলে রিভাইজ করে তখন সেখানে ভুল সংশোধনের সুযোগটা বেড়ে যায়। তো আমরা গ্রুপ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমিও একটা সময় আমার ডেভেলপমেন্ট এসেছি গ্রুপ প্র্যাকটিস থেকে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে পজিটিভলি ভুল ধরিয়ে দেওয়ার ব্যাপারটা না অনেক কঠিন, বুঝছেন? এই পজিটিভ ভাবে ভুলটা ধরিয়ে দিতে কেউ চায় না, যে আপনার একটা ভুল হয়েছে, কেউ বলবে যে এটা তো ভুল হবে, এটা ঠিকটা এটা হবে, এটা কেউ চায় না, সবাই ইনসাল্ট করতে পারে। তো এখানে ব্যাপারটা হয় যেটা হলো যে এই জায়গাটাতে লোকজন অ্যাটলিস্ট আপনাকে পজিটিভলি কিছু জিনিস বলবে যে না ঠিক আছে, আপনাকে যে ইনসাল্ট করবে ব্যাপারটা এরকম না, আপনাকে পজিটিভলি সাপোর্ট করবে, রাইট? সেই জায়গা থেকে আপনার জন্য একটা সুযোগ সুবিধা তো আছেই, বুঝতে পেরেছি কি? তো এই জায়গাটা থেকে আমি বলবো যে আপনাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, ঠিক আছে? আপনারা যদি এই প্র্যাকটিসটাকে না করেন তখন আপনারা দেখবেন আস্তে আস্তে আপনারা হারিয়ে যাবেন, হারিয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। হ্যাঁ এই আর কি। তো লাইস এন্ড জেন্টলম্যান, এটা একটা ইস্যু গেল। আর আপনাদের যেটা হচ্ছে যে পাসপোর্ট টু গ্রামার এই বইটাকে শেষ করলেন, অনুবাদ পিডিয়া এটাকে শেষ করলেন, এই জিনিসগুলোকে গ্রুপে ধরে ধরে আপনারা প্রতিদিন 50 পেজ করে নিলেন যে আমি 50 পেজে কি পড়ি, চলো আমরা এখানে কোনো কনফিউশন আপনারা এরকম করিয়েন না গ্রুপ প্র্যাকটিস করার সময়, চলো আমরা 50 পেজ বা 30 পেজ করে পড়ে আসি, তুমি কি বুঝলা আমাকে বলো, তুমি কি বুঝলা আমাকে বলো, না এরকম করবেন না। আপনি বলবেন যে চলো আমরা 30 পেজ পড়ি, সবাই একটা লেভেলে আমরা চলে এসেছি এখন, 30 পেজ পড়লাম, পড়ার পরে বললো যে এই 30 পেজে তুমি কনফিউশন কি পেয়েছ বা আপনি কনফিউশন কি পেলেন, কি জিনিসটা, তখন সে বললো যে আমি এটা কেন যেন বুঝি না, তাহলে যে বুঝছে সে শেয়ার করলো, সব মিলে পারলেন না তখন গ্রুপে পোস্ট করলেন যেটা কে জানে, তারপরেও হলো না, তখন ইনশাল্লাহ যখনই সুযোগ পাবো আমি তো সবসময় গ্রুপ গুলোকে ফলো করি, একটা গ্রুপ চলে যাওয়ার পরেও ফলো করি। যেমন সেদিন এমন হয়েছে যে আবেগের বসে ক্লাস রেকর্ডিং ওই স্পোকেনের 3 নাম্বার জিএসপি 3 তে দিতে দিতে জিএসপি 4 এরটা 3 তে দিয়েছি, 3-4 মিনিট পর আমি দেখতেছি আচ্ছা কি ব্যাপার, জিএসপি 4 এ বলতেছে স্যার রেকর্ডিংটা প্লিজ। আমি তো বলি কি হলো, বোকা নাকি, রেকর্ডিং দিলাম না? পরে যদি গেল রেকর্ডিং কই দিছি তাহলে, ঠিক আছে অদ্ভুত। পরে তাড়াতাড়ি যে দেখি কেউ সিন করে নাই, আরে দ্রুত, কারণ ব্যাপার হচ্ছে সিন করে কেউ তো ক্লিক করতো, তখন স্টুডেন্ট মনে করতো বাবা স্যার কি জানি দিছে দেখি তো, দেখলে ওখানে আবার অ্যাক্সেস চাইতো, তো ওখানে মেইল ভরে যাইতো, মুশকিল হয়ে যাইতো। এটা অনেক রাত দ্রুত রাত রাত ছিল স্যার। হ্যাঁ এটা একটা সুবিধা, ঠিক আছে। সাধারণত আমি পিসি শাটডাউন দেওয়ার আগে এটাকে মূলত একটু দেওয়ার চেষ্টা করি আর কি, ঠিক আছে। তো যাই হোক সমস্যা নাই। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে প্র্যাকটিসটা নিয়মিত এবং প্রতিদিন একটু করে লিখবেন। আর আপনাদের গ্রুপ আছে, প্রতিদিন যদি আপনারা একটা করে বিষয় টপিক নির্ধারণ করেন, ধরেন আজকে মিস্টার গোবিন্দ বলো চলেন আমরা এটা নিয়ে লিখি, চলেন আমরা ওটা নিয়ে লিখি,
সবাই কিন্তু সবার মতো করে লিখতে পারে। সুবিধাটা কি, 10 জন লিখলো, আপনি একটা টপিক খালি ঘোষণা করে আপনি বাকি 9 জন কিভাবে লেখে আপনি বুঝতে পারলেন। ওখান থেকে নেন না, ওখান থেকে দেখেন না, এই 9টা মিলে একখানে করে একটা নোট বানান প্রয়োজন বলে, তারপর ওটাকে দেখেন আমি কি লিখেছি, ও আমি তো এটা লিখলাম, সুন্দরভাবে খাটেন। আস্তে আস্তে ওই খাটছেন না, আপনি গুছাচ্ছেন না, ওই গোছাতে গেলেও এটা আপনার মাথায় ইন করবে। বুঝতে পারছি কি? এই জন্য ব্যাপারটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলবো যে মানে আপনারা একটু মানে এই বিষয়গুলোতে যাতে একটু সিনসিয়ার হওয়া যায়, এই জিনিসটাকে একটু আমরা চেষ্টা করব। বুঝতে পারছেন? আচ্ছা, জাস্ট আ মিনিট। আচ্ছা, তো যাই হোক, সবকিছু মিলে ব্যাপারটা হলো যে আপনাদের সাথে খুব ভালো একটা স্মৃতি ছিল আমাদের। যেমন আমরা মানে খুব মজার মজার সময় কাটিয়েছি, এবং সবথেকে বেশি আপনারা একদম ঈদের আগ মুহূর্তে আপনাদের সাথে বিদায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং একটা ব্যাপার যে একদম আগ মুহূর্তে। হ্যাঁ, এবং বেলা মনে হয় ফোন করেছে। আচ্ছা, বেলা বোস। আচ্ছা, তো চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমি একটু আপনাদের টোটাল এই জার্নিটার একটু আজকে অনুভূতি শুনি। আমরা স্পোকেনে আমিও অনেক বক বক করেছিলাম, শেষের দিকে যে আমি কিছু কথা হয়তো বা বলবো। আমি একটু আপনাদের কাছ থেকে পুরো অনুভূতিটা আপনাদের কাছ থেকে জানতে চাই, যে আসলে কেমন ছিল জার্নিটা, কোন জিনিসটা খারাপ লেগেছে, কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটাকে আমরা মিস করব, কাদের সাথে আমাদের খুব দারুণ দারুণ মেমোরি আছে। হ্যাঁ, এবং আমরা কি প্ল্যান করছি, এরপর আমরা প্র্যাকটিসটাকে কিভাবে ধরে রাখবো। আপনি যদি এরপর ইফ ইউ ফিল লাইক হ্যাভিং আ কোর্স এগেইন, আর একটা কোর্স করবো, এটা করবো না, এগুলোতে কোনো বেনিফিট আসবে না। আপনার নিজেকে সময় দিতে হবে। আপনি বুঝে ফেলেছেন কি করতে হবে, এতটুকু পৃথিবীতে বোঝেন, নিজে না চাইলে আপনার পরিবর্তন কেউ করতে পারবে না। আপনি নিউজ পেপারে গেলে, আপনি যখন 1 মাস প্রতিদিন নিউজ পেপার পড়বেন, ইউ উইল হ্যাভ টু নক মি। 1-2 মাস যাওয়ার পর আপনাকে নক করতেই হবে, অনুভূতি অন্যরকম জায়গায় চলে যাবে। মানে আপনি যখন যখনই আপনি এটা নিয়ে কাজ করবেন, তখন তো এটা রেজাল্ট পাবেন। রেজাল্ট পেলে তো তখন আপনার মনে হবে যে এই জিনিসটাকে কে রিকমেন্ড করেছিল, দেখবেন একটু হলেও জানাতে মন চাইবে, হিউজ কাজ হচ্ছে। সমস্যাটা হলো যদি স্বপ্ন দেখে ওই অনুপাতে মাঠে নামাটা যদি কঠিন না হতো, তাহলে স্বপ্ন যারা দেখে সবাই কিন্তু সফল হয়ে যেত। আপনারা সবাই স্বপ্ন দ্রষ্টার জন্যই, যারা স্বপ্ন দেখেন না তাদেরকে পিছনে ফেলে আপনারা এই কোর্সে এনরোল করতে পেরেছিলেন। কারণ আপনাদের সামনে অনেক বাধা এসেছিল, করব কি করব না, এমন অনেকে আছে যারা আরো 2-3 মাস আগে থেকে দেখছেন, তারপর জয়েন করেছেন, তাই না? অনেকগুলো ব্যাপার আছে, তাই না? এরকম একটা ইস্যু। তো চলেন আমি একটু আপনাদের কাছ থেকে একটু অনুভূতি আপনাদের শুনি, অর ইফ ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন, তাহলে প্লিজ আমাকে সেটাও শেয়ার করবেন প্লিজ। একজন করে কাকে? ওয়াও, আমার কাছে চলে আসছে। জি ওসমান, বলেন না। বলছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা কি মানবেন রিকোয়েস্টটা? যদি আমার হাতে কোনো রিকোয়েস্ট মানার মতো থাকে তাহলে এতদিন যতগুলো ক্লাস হলো এবং যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আপনি দিয়েছেন, ওগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাই তো? প্র্যাকটিসের মধ্যে অনেকগুলো সমস্যা আসছে, ওই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে সপ্তাহে একটা করে ক্লাস দিতে হবে। প্র্যাকটিস করার পর আমাদের যতগুলো সমস্যা থাকবে একটা ক্লাসে সমাধান করে নিব আপনার কাছ থেকে। না, ব্যাপারটা তো এরকম হয় না। আমি আপনাকে বলি, আমাদের প্রতি ক্লাসে দেখেন, আমি আপনাকে আগে মিউট করে দেই। হ্যাঁ শুনেন, হ্যাঁ ইকো হচ্ছে ওসমান গনি সাহেবের ওখানে। দেখেন, এখানে একটা বিষয় হলো কি, যে আমরা যেমন প্রতিটা ক্লাস করেছি, ওই ক্লাস রিলেটেড সমস্ত হোমওয়ার্ক গুলো ছিল, যেমন ফেরদৌসী ম্যাম প্রতি ক্লাসেই করে ফেলেছেন। আমরা এটাকে বাধ্য করে ফেলি না স্টুডেন্টদেরকে, কেন? কারণ অনেক পড়াশোনা দিলে স্টুডেন্টরা ফল করে ফেলে। আমরা বলি আপনার পুরো ক্লাসটাকে ভালো করে দেখেন। কেন বলছি? কারণ ব্যাপারটা হলো যে স্টুডেন্টরা যাতে করে সিনসিয়ারিটির উপর বেস করে সেইটার জন্য ছোটে। যখন প্রবলেম হচ্ছে তখন কিন্তু এরকম অনেক ক্লাস গেছে, এরকম আছে যে ফেরদৌসী ম্যাম আমাদেরকে ক্লাসে জিজ্ঞাসা করেছেন, অন্য যে ক্লাসে জিজ্ঞাসা করেছেন যে এইটার ব্যাপারটা কি, যেটা আমাদের আসলে আমরা ক্লাসে বলি নাই কিন্তু বইয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা দেখেন যে আপনার এই নার্চার করার বিষয়টা এটা আপনার কাছে, তারপরেও প্রতিটা জিনিসের আনসার শিট পিছনে দেওয়া আছে, এক্সারসাইজ যেগুলো আছে এটা আনসার শিট পিছনে দেওয়া আছে। ওসমান গনি সাহেব যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে সোমান্নাথ আছে, সোমান্নাথের সাথে যোগাযোগ করবেন, বা অন্য যে কেউ আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যেটা করবে যে ওই বইয়ের স্ক্রিনশটের যে পিকচার গুলো আছে, যে আনসার শিট প্রতিটা জিনিসের, সেগুলো আপনাকে তুলে দিয়ে সহযোগিতা করতে পারবে, যেহেতু আপনি বইটা নিতে পারেনি। তবে আমার বিশ্বাস আপনি মনে হয় চেষ্টা করলে একটু বইটাকে কালেক্ট করে নিতে পারবেন। বাংলাদেশ থেকে যখন পশ্চিমবঙ্গে বইটা যাবে, মানে যে কেউ যখন বইটা নিয়ে আসবে তার দ্বারাই নিয়ে আসতে পারে। হ্যাঁ, তো সে হ্যাঁ এনে দেবো বলেছে একজন, লকডাউনের জন্য পাচ্ছে না।
পাচ্ছে না। আচ্ছা, এমনিতে তো আরো সিচুয়েশন এখন বাংলাদেশে খারাপ। এখন তো দেখা যাচ্ছে আর ইন্ডিয়াতে অবস্থাটা মোটামুটি একটু ডাউন হচ্ছে, কিন্তু বাংলাদেশে অবস্থাটা খারাপ। এই জন্য বাংলাদেশে আরো ব্যাপারটা কড়াকড়ি হচ্ছে। তো ইন দ্যাট কেস আমি বলবো যে আপনি বইটা থেকে ওখান থেকে যখন এক্সারসাইজ গুলো করতে যাবেন, তারপরে যদি কোনো প্রবলেম হয়, গ্রুপ মেম্বাররা আছে, সবকিছু আছে, এরপরে যদি ফাইনালি আমি যখনই চেক করি আমার সামনে যদি কোনো কিছু পড়ে, আপনি গ্রুপে যদি কোনো কিছু লেখেন, আমার সামনে পড়লে আমি অবশ্যই জিনিসটাকে আমি টেক কেয়ার করি। এটা আমার সামনে পড়লে আমি টেক কেয়ার করি। হ্যাঁ, ব্যাপারটা এইরকম। তো এই জন্য এটাকে নিয়ে টেনশনের কোনো কিছু নেই, কিন্তু মানে ওইভাবে অফিসিয়ালি প্রতি সপ্তাহে আবার ক্লাস দাও। এবং আপনারা আরেকটা জিনিস জানবেন, সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি ক্লাস নাও কমিয়ে দিচ্ছি। আমার আর কোনো ব্যাচ অফার হচ্ছে না। আমার আর কোনো ব্যাচ অফার হচ্ছে না সামনে। হ্যাঁ, যারা আপনারা স্পোকেন বা রাইটিং অনেকে করতে চাচ্ছিলেন, যে আপনারা চিন্তা ভাবনা করেছিলেন যে পরবর্তীতে আমি স্পোকেন বা রাইটিং করব, তাদের জন্য আই এম সরি, আমি মনে হয় আস্তে আস্তে ক্লাস নাও কমিয়ে দিব। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে সেক্ষেত্রে ধরেন এতটুকু এনশিওর করতে পারি যে, কারণ আমার সবকিছু মিলে আমি মানে হিউজ অকুপাইড হয়ে গেছি, এত বেশি অকুপাইড হয়ে গেছি, আসলে লাইফ বলে কোনো কিছু নেই। ধরেন সকালবেলা থেকে রাত পর্যন্ত আমার আরো বেশ কিছু ফ্যামিলি বিজনেস ইনভলভমেন্ট আছে, আরো বেশ কিছু ইউথ ডেভেলপমেন্ট আছে, আমার কিছু ক্যারিয়ার প্ল্যান আছে, আমি নিজস্ব কিছু পড়াশোনা করি, তাতেই তো আমি দিন রাতে কিছুটা হিসাব পাই না। আমার কাছে মনে হচ্ছে লাইফটা একটু বেশি রোবটিক হয়ে গেছে, একটু না অনেকখানি বেশি রোবটিক হয়ে গেছে। তো আসলে মানে 6 আওয়ার্স লাস্ট কবে যে ঘুম পেরেছি এটা আসলে কখনো মনে করতে পারবো না হয়তোবা। তো এই জায়গাটা থেকে যেটা হচ্ছে, কিছু চ্যালেঞ্জ চলেও আসছে। পাশাপাশি এভাবে আসলে এক নাগারি করে যে গেলে যেটা হয়, ইউ উইল লুজ ইউর ইনার পিস। তো এই জন্য মোটামুটি ভাবে একটা চিন্তা ভাবনা করেছি যে আমার ধরেন যে ব্যাচ গুলো এখন 2টো ব্যাচ ধরেন এখন চলছে, যে আপনাদের ব্যাচটা শেষ হয়ে গেলে আমার সামনে যে 9:30টার ব্যাচ যেগুলো স্পোকেন বা রাইটিং আসার যে সম্ভাবনা ছিল, আমাদের এখন স্পোকেন যেমন 6:30টায় শুরু হয়ে গেছে, আর রাইটিং রাত 8টায়। তো আমার আগামী দীর্ঘদিন কোনো ব্যাচ আসবে না। ধরেন এতটুকু বলতে পারি, নভেম্বরের আগ পর্যন্ত কোনো ব্যাচ আসছে না। হ্যাঁ, নভেম্বরের আগ পর্যন্ত কোনো ব্যাচই আমার আসছে না। মানে আমি যেগুলো নতুন অফার 9:30 এটা ওটা হওয়ার কথা ছিল, এগুলোকে মানে অলরেডি ডিসিশন আমি নিয়ে ফেলেছি, না আই এম নট গোইং টু অফার। মানে আমি আর এত ক্লাস নিব না, কারণ আমি অলরেডি অনেক এর মধ্যে এলোমেলোর মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আস্তে আস্তে মানে আমাকে এর অনেক আগে আমাকে অনেকে বলেছিল তুমি ক্লাস নাও কি করে। আমার আসলে আই ওয়াজ নট সাপোজ টু কন্ডাক্ট এনি ক্লাস, মানে আমার যে অফিসিয়াল এনগেজমেন্ট এগুলোই এনাফ হয়ে যেত। তারপরে আমি ক্লাসটা নিই, বিকজ আমি এটা নিলে আমি ভালো থাকি। মানে যারা একবার স্টেজে মানে কথা বলতে অভ্যস্ত হয়ে যায়, ওরা কথা না বললে আর ভালো থাকে না। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে ক্লাস কিছু নিতে হবে, না হলে এটা বেঁচে মানে একটা মনের শান্তির জন্য বেঁচে থাকতে হবে। ঠিক আছে, কথা না বললে ভালো লাগে না, এই আর কি। সেই জায়গা থেকে নতুন কোনো কিছু আর অফার হচ্ছে না। যদি কারো সেই রকম চিন্তা ভাবনা যদি থেকে থাকে, অনেকের আমি যে বেশ কয়েকজন আমাকে নক করেছিলেন, যে যারা এই ব্যাচের ছিলেন আপনারা, অনেকে আমাকে নক করেছে যে 9:30টার স্পোকেন কবে আসবে। কিন্তু আমাদের স্পোকেন নর্মালি 9:30 আসার কথা ছিল, রাইটিং 9:30 আসার কথা ছিল। কতদিন পরে আসবে এটা আসলে আমি নিজেও জানি না। রাইট, দ্যাটস ইট। হ্যাঁ, এই আর কি। তো এখন ব্যাপারটা হলো যে তাহলে যেটা দাঁড়ালো যে আমি ওসমান গনির উত্তর আশা করি দিয়েছি, যে আসলে ওই রকম কোনো সুযোগ তো আসলে অফিসিয়ালি নাই, কারণ যেহেতু ইনভলভমেন্ট থাকার না মানে এটা থাকার কারণেই আসলে আমার সামনে সবসময় কোনো না কোনো স্ক্রিন থাকে। আমি যেটা লাস্ট কয়েকদিনে আমার ক্যালকুলেশন, লাস্ট 7 দিনে আমি যেটা ক্যালকুলেট করেছি নিজের উপর, তাতে করে আমি দেখলাম যে আমি অ্যারাউন্ড এভারেজ বলতে আমার 18 থেকে 19 আওয়ার্স আমার স্ক্রিনে চোখ থাকে। মানে ব্যাপারটা এরকম, বা এভারেজ 17 আওয়ার্স মানে আমার স্ক্রিনে চোখ থাকে। তো ব্যাপারটা হচ্ছে খারাপ, অলরেডি আমার চোখের বেশ কিছু প্রবলেম হচ্ছে, এগুলো কিছু লকডাউনের সাইড এফেক্ট আছে। সেটাই এই জন্য চিন্তা করতেছি স্যার, উইদাউট হ্যাঁ চশমায় আপনি কিভাবে স্ক্রিনের সামনে থাকেন। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে একটা তো প্রবলেম সামহাউ হয়তো বা এখন ইদানিং খুব প্রবলেম হয়, ঝাপসা দেখি মনে হয় একটু প্রবলেম হয়। হ্যাঁ, আর একটা সময় যেহেতু আমি চশমা ইউজ করতাম, আর ওটাকে ছেড়েছি অনেক কষ্টে, এটার অনেক গল্প আছে। যাই হোক, আল্লাহ ভরসা। সবকিছু মিলে মানে স্ক্রিনে ঠিক বলবো না, শুধু স্ক্রিন বললে ভুল হবে। স্ক্রিন পেপারস ডকুমেন্ট এগুলোর উপর সব মিলে মানে আমার মাথার 17 ঘন্টার মতো খাটাতে হচ্ছে প্রতিদিন। ইভেন কানেও সমস্যা হয় এতক্ষণ ধরে ইউজ করেন। হ্যাঁ, আমার তো ওই যে মাঝে মাঝে কয়েকদিন আগে দেখতে এটা কিন্তু খুব গরম খারাপ হয়ে গেল। হ্যাঁ, অনেক লম্বা সময় পরে এটা খুব খারাপ ইফেক্ট আসছে কানের উপরে। হ্যাঁ, তো এগুলো সবকিছু মিলিয়ে আমি আসলে আস্তে আস্তে দিচ্ছি না, একটু কমে যাওয়া দরকার। হ্যাঁ, আর এখন কোনো কিছু মিটিং হলেই তো আসলে কানে এটা লাগাতে হচ্ছে। হ্যাঁ, আগে তো আমাদের যে কোনো রকম অফলাইন মিটিং হলে তো আর কোনো কিছু লাগতো না, তাই না? তো এখন কোনো কিছু হলে এটাকে লাগাতে হচ্ছে, মুশকিল। হ্যাঁ,
এই আর কি। আচ্ছা এখন বলেন স্যার স্যার আমি একটা কথা বলি। বলেন না সুমন। স্যার এই যে স্যার এত স্টুডেন্ট আপনার মাধ্যমে বের হচ্ছে স্যার, প্রত্যেকটারই তো একটা কোর্সের লাস্ট ডেট আছে স্যার। তো স্যার লাস্ট ডেতে স্যার যে এই যে কোর্স শেষ করার পর আপনার কি ফিলিংস থাকে স্যার? আপনি কিরকম অনুভূতি করেন, অনুভূতি হয় আর কি স্যার, যে এত মানুষকে যে আর কি বের করেন ভালো শিক্ষা দিয়ে স্যার, তো আপনার একটু ফিলিংসটা জানতে চাচ্ছি। আহ, এখানে বিষয়টা হলো যে আমার বিষয় যেটা হয় যে দিন শেষে না সবাই তো চলে যায় কিন্তু আমি তো রয়ে যাই। হ্যাঁ, যেহেতু জি স্যার। এভরিওয়ান লিভস এন্ড আই রিমেইন ওভার হিয়ার, এই জায়গাটা থেকে যেটা হয় যে একটা তো খারাপ লাগা, একটা তো অনুভূতি অন্যরকম থাকে। বিশেষ করে কিছু ব্যাচ চলে যাওয়ার পরেও আসলে আমাদের খুব একটা লাগে যে এই ব্যাচ গুলো চলে গেল, মানে একটা মিস ফিলিং থাকে। তো এইটা একটা বিষয় হলো যে তবে কিছু ব্যক্তির সাথে এমন অনেক ব্যাচমেট রয়েছে, অনেক ব্যাচমেট রয়েছে যাদের সাথে আমাদের মানে অনেকে এই ক্লাসে ছিল যে যাদের নিজেদের মধ্যে অনেক বন্ডিং থাকে, এবং আমার সাথেও এখন অনেকের কন্ট্যাক্ট রয়েছে নিয়মিত। এখনো দেখা যাচ্ছে যে সেই প্রথমের দিকের যারা অনলাইনে জয়েন করছে, বা এমন অনেককে আমি দেখি যে আমি যেটা সবসময় এক্সপেক্ট করি যে যখন আমার যারা লার্নার যারা আমার সাথে জয়েন করে, আমি আসলে গুড নিউজের থেকে আমার কাছে যেটা মনে হয় যে গুড নিউজ তো সবারই ভালো লাগে। তো আমাকে যদি কেউ অপশন দেয় গুড নিউজ আগে শুনবো না ব্যাড নিউজ আগে শুনবো, আমি ব্যাড নিউজটা আগে শোনার চেষ্টা করি। কারণ কি, গুড নিউজ তো সবাই শোনার চেষ্টা করে। সো আই আই উড লাইক টু গো ফর দ্য ব্যাড নিউজ। কারণ কেউ যদি সমস্যায় থাকে আমি এটাকে আগে শুনতে চাই। হ্যাঁ, কারণ ভালো জিনিস শোনার মতো লোকের অভাব নাই পৃথিবীতে। তো এই জায়গাটা থেকে আমি অনেক শিক্ষার্থীদের যখন তথ্য পাই যে স্যার আমি এইটা করেছি, আমি ওইটা করেছি, তখন একটা কাইন্ড অফ ফুলফিলমেন্ট লাগে। আপনি বলতে পারেন আমি এটার জন্য ওয়েট করি, হয়তো 6 মাস পর 1 বছর পর আমি জানতে চাইবো যে অমুক এখন তার এই ব্যারিয়ার ছিল, এই ব্যারিয়ার ভেঙে সে এখন ইংলিশে এইটাকে জয় করে সে এইটাকে অ্যাচিভ করে ফেলেছে। এটা শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তো এটা অনেক সময় অনেক শিক্ষার্থীরা শেয়ার করে, অনেকের আমরা ফেসবুকে দেখি, তখন বুঝতে পারি যে অনেকে অ্যাচিভ ট্যাচিভ করছে অনেক কিছু, তখন ভালো লাগে। কিন্তু একরকম তো একটা বন্ডিং হয়ে যায় ফ্যামিলির মতো। যেহেতু আপনারা জানেন যে আমি যখন ক্লাস করি তখন আসলে মিশে যাই সবার সাথে, সবার এই নাম ধাম চেহারা, তাদের কথাবার্তার টোন, তারা কি কি করে, এই সবই আমার মনে থাকে। হ্যাঁ, সেগুলোকে আমি মাঝে মাঝে মনে করি। তো এরকম আসলে ব্যাপারটা হলো যে অনেক তো হাজার হাজার হয়ে গেল না, প্রায় 20,000 এর কাছাকাছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সেই জায়গাটা থেকে তো একটা অনুভূতি আলাদা থাকেই। হ্যাঁ, তবে খারাপ লাগে, প্রথম প্রথম একটু খারাপ লাগে, বিশেষ করে প্রথম পরের যে 3 সপ্তাহটা, ওই সময়টা মনে হয়। ইভেন আমি এমন অনেক হয়েছে, অনেক গ্রুপে আমি গেছি, অনেক গ্রুপে যে আমি দেখা যাচ্ছে যে আবার স্ক্রল করে করে কারা কারা ওই ব্যাচে আছে আর একবার সবাইকে দেখি, নামগুলোকে দেখি। মানে তখন তার লিঙ্ক দিচ্ছি না, দেখা যাচ্ছে দেখি একটু যে কারা কারা এই ব্যাচে আছে। তারপর দেখি ও আবার তাদের সম্বন্ধে চিন্তা করি, ও মুখ তো শেষের দিকে ক্লাসে ছিল না, মিস করেছে। আচ্ছা, তারপর কারা কারা রেগুলার ছিল সব দেখি, মানে একটা স্মৃতি যেভাবে চিন্তা করা যায়। আই ফিল দ্যাট। হ্যাঁ, তবে ওই গ্রুপগুলো খুব অ্যাক্টিভ থাকলে ভালো লাগে। জি, আপনার ফিউচার প্ল্যান নিয়ে সম্পর্কে যদি কিছু বলতেন, মানে আপনার এরকম এটা তো আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে, বুঝলাম না হতাশ। আপনার মানে আপনার এরকম কোন মানে ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠান এরকম হবে কিনা, নাকি অন্য কোনো বিজনেস করার প্ল্যান আছে? আমার সামহাউ ওইভাবে পরিকল্পনা নাই। আমি জীবনে আসলে আমাকে অনেকে মনে করে যে ইংলিশ ইংলিশ, আমি যেহেতু ইংলিশে পড়াশোনা করেছি, ইংলিশের উপর কাজ টাজ করছি, ভবিষ্যতে আমার ইংলিশ নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে কিনা, না আমার এমন চিন্তা ভাবনা সামহাউ নাই আপাতত এখন পর্যন্ত। হ্যাঁ, আমি ভবিষ্যতে ইংলিশ নিয়ে কাজ করতে চাই না। আমার ফিউচার প্ল্যান অন্য। আমি ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, ওয়েলফেয়ার পলিসিস নিয়ে কাজ করতে চাই, সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস, এগুলোকে নিয়ে কাজ টাজ করতে চাই। আমার এটা নিয়ে খুব আকাঙ্ক্ষা আছে। যে কোনো মুহূর্তে হয়তো আমি চলেও যেতে পারি যে কোনোখানে, রাইট। সে ব্যাপার হচ্ছে যে হয়তো নানাবিধ কারণে অতীতে আজ যাব কাল যাব করে হয়তো আমি যাইনি। হ্যাঁ, সামহাউ বাংলাদেশ নিয়ে ভিন্ন প্ল্যান ছিল। আবার মানুষ অনেকগুলো রেসপন্সিবিলিটিস এর মধ্যে পড়ে যায়, তখন চিন্তা করে আরে যাই না কয়েকদিন পরে। আবার যেমন সাইফুর সিট আমি খুব কম টাইমের জন্য এসেছিলাম, আমি এরপরেই চিন্তা ভাবনা করেছিলাম অন্যদিকে হয়তো মুভ করে ফেলবো। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় যখন ভালো লেগে যায়, আপনার টাইম খেয়াল করবেন না, কতদিন গেল কতক্ষণ গেল এটা দেখেন না, হঠাৎ করে দেখেন একটা বিশাল টাইম চলে গেছে। আরে এরকম একটা ব্যাপার আমার সাইফুলের সাথে হয়েছে, রাইট। এসেছি, ভালো লেগেছে, থাকছি 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 থাকছি, ভালো লেগে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আরে লং টাইম চলে গেছে, রাইট। ব্যাপারটা এইরকম আর কি। তো আমার যদি ক্যারিয়ার প্ল্যানের কথা বলেন, তাহলে আমি ইংলিশ রিলেটেড এরকম কোনো নিজস্ব প্রতিষ্ঠান বা এরকম কোনো চিন্তা ভাবনা আমার এখন অব্দি এরকম কোনো কিছু নাই।
আর সামহাউ আমার ক্যারিয়ার প্ল্যানেও নাই। হ্যাঁ, তবে হ্যাঁ আমি ডিফারেন্ট ওয়েতে এডুকেশন সিস্টেমকে লঞ্চ করতে চাই, যে আমি ইউনাইটেড নেশনস এর কোয়ালিটি এডুকেশন নিয়েই কাজ করি, এটার ভেরিয়েন্ট নিয়ে কাজ করি। তো পড়াশোনা তো অনেকে করাতে পারে, অন্য অনেক কিছু করতে হবে যা আসলে অনেকে করে না। তো ওই জায়গাটাতে আমার একটু কিছুটা ফোকাস। হ্যাঁ, এই আর কি। জি, মানে প্রশ্ন না, আপনাদের কি প্ল্যান, ক্যারিয়ার প্ল্যান, মানে কি প্ল্যান করছেন আপনারা, ভবিষ্যতের সময়গুলোকে কিভাবে কাজে লাগাবেন, পুরো কোর্সের অনুভূতি কি ছিল, এগুলো না আপনারা বলবেন। আপনাদেরকে আমাকে প্রশ্ন উত্তরে একটা ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে এটা বলে ফেলেন, আপনাদের আজকে এই কথাগুলো শুনি। হ্যাঁ, জি বলেন। স্যার আমাদের 150 ক্লাসের লিংকটা ইয়া জেন্টলম্যান, সরি, আমাদের 150 ক্লাসের নাকি 200 ক্লাসের হ্যাঁ লিংক 100 প্লাস যে ক্লাসের লিংক, হ্যাঁ 100 প্লাসের যে লিংক, এটা এই ব্যাচে কি কোনো আছেন ইউরোপ থেকে কেউ জয়েন করেছেন আপনাদের ব্যাচে, কে যেন আছে? তো এইটার কারণে আমরা যেটা এর আগেও দিতে চেয়েছিলাম পারি নাই। হ্যাঁ, আপনাদের গ্রুপে যায় না, কারণ কি আমি ইউরোপে দিয়েছিলাম একবার কিন্তু যায় না। আমিও ট্রাই করেছিলাম কয়েকবার মেসেঞ্জার। তবে আমি এখন জিনিসটাতে অবগত যে ইউরোপের কেউ থাকলেই, মানে ইউরোপের কেউ থাকলে তো তার লোকেশন তো দেখাচ্ছে ইউরোপ, তো ইউরোপের মেসেঞ্জারে কোনো কিছু, কোনো লিঙ্ক এরকম আপনি একটা ক্লাসের লিঙ্ক দিতে পারবেন, তো একটা লিঙ্কে অনেক কিছু আছে এরকম কোনো সেট পাঠানো ইউরোপ এটাকে আটকায় দিচ্ছে আর কি। হ্যাঁ, এই জন্য যায় না। আপনাদের ব্যাচে যেহেতু একজন আছে, ইউনাইটেড কিংডম থেকে একজন ছিল, মিজানুর রহমান, প্রথমের দিকে ক্লাসে দিলে তারপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা সম্ভব না, রাইট? পরবর্তীতে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হলো যে ধরেন সুমন খানের কাছে এটা রয়েছে, আমি দিয়েছি। তো ধরেন কথার কথা যে আমি ধরেন আপনাদের কয়েকজনকে যদি এটা দিয়ে দিই, এটা আমার কাছে আছে। হ্যাঁ কয়েকজনকে এটা দিয়ে দিলেই তাহলে আরেকটা কাজ করা যায়। আমাকে দিয়ে দেন স্যার। জি জি বলেন। আমাকে দিয়ে দেন লিংকটা স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। কাজটা হলো ওই লিংকটা জাস্ট একটা নোটপ্যাডে বা কোথাও সেভ করে ড্রাইভের মধ্যে রেখে দিলে ওখান থেকে আমরা সবাই লিংকটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এটা সহজ কাজ করি। হ্যাঁ, নোটপ্যাড বা ওয়ার্ড যে কোনো একটা কিছুতে ওই ড্রাইভে রেখে দিলে ওখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। ওয়ার্ডে দিয়ে দিল। ভালো কথা বলেছেন। ঠিক আছে, আমি আপনাকে যদি বা দিয়ে দিয়েছি, তারপর আমি এই কাজটা করব, সমস্যা নেই। আজকেই এটা রেকর্ডিং এর পাশাপাশি যদি আমি মিসও করে ফেলি, আপনারা একবার নক দিন যে এটা মিস করে ফেলেছি, তখন আমি এটা অবশ্যই লিংকটাকে দিয়ে দিব কপি করে। ঠিক আছে, ওখান থেকে আপনারা সবসময় কপি করে নিলেন, ভালো হবে, ব্যাপারটা খারাপ। এটা একটা ভালো জিনিস বলেছেন, যার কোনো ইউরোপের সমস্যা না, পৃথিবীর যে কোনো খান থেকে না, পৃথিবীর যে কোনো খান থেকে, এন্টার্কটিকা বাদে। আচ্ছা, তো চলেন আপনাদের একটু যদি বলেন যে এই টোটাল কোর্সের ব্যাপারগুলো কি ছিল, কি কি উপকারিতা আপনাদের এসেছে, এবং সব মিলে হলো যে আপনাদের বিশেষ করে পরিকল্পনাটা কি করছেন, সামনে কিভাবে নিজেকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন এই বিষয়টা, এবং এই কোর্সটা আসলে আপনাকে কতটুকু বেনিফিটেড করেছে, এবং আপনি সামনে এটার কারণে আপনার চিন্তা ভাবনাটা কি অ্যাঙ্গেলে আপনি চেঞ্জ করেছেন, এটা যদি একটু বলেন। 2-4 জন, সবারটা হয়তো শুনতে পারবো না। জি, আজকে আপনারা চিন্তা করবেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আপনারা সবাই চিন্তা করছেন কি বলবো, কি বলবো? স্পোকেন ক্লাসে কম্পিটিশন ছিল বলার জন্য, আর এখানে কেউ কথা বলতে চাচ্ছে না। স্পোকেনে কম্পিটিশন অনেক উন্নত করে, প্লিজ আজকে শেষ করি। কথা বলতে পারিনি, আমরা রাত 12টায় শেষ করছি মনে হয়, 12টারও পার হয়ে গেছে ওই দিন, 12:12 মনে হয় ওই দিন। হ্যাঁ, আজকে এরকম যাবে না, এটা আমরা বুঝতে পারছি অলরেডি। আপনারা অ্যাটলিস্ট কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ জি বলেন। Okay, thank you all participants and our teacher giving me the opportunity to say something about this course. আমি একসঙ্গে দুটো কোর্সে ভর্তি হয়েছি, এবং দুটো কোর্স করতে গিয়ে আমি আসলে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম অনেক সময়। আমি সাকসেসফুলি স্পোকেন কোর্সটা শেষ করেছি, এবং ওখানে আমরা অনেক বেশি অ্যাক্টিভ আছি। সেই সাথে আমরা এই কোর্সটা আমি অনেক
কিছু জানতে পেরেছি। গ্রামারের অনেক কিছুই আমার ক্লিয়ার ছিল না। আমি ক্লজ, তারপরে কম্পারিজন, তারপরে এই যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো আমি ভালো বুঝতাম না। এই কোর্সটা করে আমি আসলে আমার ধারণা হয়েছে। যখন আমি ক্লাসগুলি করি আমার কিন্তু বুঝতে কখনই সমস্যা হয়নি। আমি তো আপনার ক্লাস এত ভালো বুঝেছি, মানে আমি খুব দ্রুত রিসিভ করেছি। কিন্তু আমি আসলে প্র্যাকটিস করার সময়টা পাইনি অথবা করিনি, সেটার কারণে এই জিনিসগুলো ঝাপসা হয়ে গেছে। আজকে আমি খুব অনুভব করছি যে আজকে থেকে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেল। এতদিন মনে হচ্ছে হ্যাঁ আমাদের স্যার আমাদেরকে শিখাবেন এবং দায়িত্ব ওনার, এবং আমি বসে বসে শিখবো। আর এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে নিজেকেই নিজে শিখাতে হবে এবং এই প্র্যাকটিসটা আমাকে চালিয়ে যেতে হবে। তবে এই কোর্স, এই 40 দিনের কোর্সে আমি আসলে অনেক কিছু জেনেছি যে সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো আমার অনেক কিছু সমস্যা ছিল। ক্লজে আমার সমস্যা ছিল। এই বিষয়গুলো আমি খুব সহজে জেনেছি। আগে আমি গ্রামার বই, আমার বাসায় প্রচুর গ্রামার বই আছে, আমার বাসায় যে পরিমাণ গ্রামার বই আছে সেগুলি নিয়ে দিলে একজন এক্সপার্ট হয়ে যাবে যদি সে একটু পড়াশোনা করে। মানে সে বিদেশি বই থেকে শুরু করে দেশি বই, বিদেশি বই, এত বই গ্রামার বই আছে। তো আমি এগুলি অনেক ঘাটাঘাটি করে আমার খুব বিরক্ত লেগেছে যে ক্লজ এগুলি বুঝতে। কিন্তু আমি যখন আমার কাছে মনে হচ্ছিল যে এত ইজি জিনিসের প্রতি আমি এত বেশি এফোর্ট দিয়ে ফেলেছি যে সেগুলি আমার বুঝতে আমার বিরক্ত, এবং আমার এক সময় হয়েছে যে আমার ধরতে অসহ্য লাগতো। তো এখন আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। আমি আসলে এরপরে ওই বইগুলি বের করে আমি আবার পড়েছি, দেখেছি, তখন দেখলাম যে হ্যাঁ আমি এখন বুঝতে পারি। তাহলে আসলে একজন টিচার কিন্তু তাকে পড়াতে পারে না, শুধু তাকে গাইড করাতে পারে। পড়তে আমাকে নিজেকেই হবে। আর আপনি বলেছেন যে কিনা যে একটা ব্যাচ চলে যায়, নতুন ব্যাচ আসে। আসলে হয়তো আপনি আর ব্যাচ কন্টিনিউ করবেন না বলে আমাদের মনে রাখবেন, এটা আমি মনে করি। আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি একটা প্রশিক্ষণের সাথে জড়িত ছিলাম। আমার যখন পুরনো ব্যাচটাকে ছেড়ে দিতাম তখন আমাদের একটা ফিলিংস হতো, কিন্তু তার যখন আমি নতুন ব্যাচকে ওয়েলকাম করতাম আমার কিন্তু তখন নতুন ব্যাচকে নিয়ে আমি বিজি হয়ে যেতাম। তো পুরোনো ব্যাচের স্মৃতিগুলো আস্তে আস্তে চলে যেত, নতুন ব্যাচকে নিয়ে কন্টিনিউয়াস প্রসেস। মানুষ আসলে মানুষকে বেশি মনে রাখতে গেলে তার মাথায় লোড নিতে পারবে না, অত স্ট্রেস নেওয়া যায় না। আমরা সবসময় পুরোনোকে ছেড়ে আমার নতুনকে ওয়েলকাম করি। তো আমরা অনেক ভাগ্যবান যে আপনি আর কোর্স করছেন না, এবং আমরা হয়তো শেষ কোর্স অথবা একটা কোর্স হয়তো আপনার থাকতে পারে। ঠিক শেষ কোর্স না, মানে আমি একটা বলতে পারি না, লম্বা ব্রেক নিচ্ছেন, একটা ব্রেক, মানে এই ব্রেকটা আমার প্রয়োজন আর কি। হ্যাঁ, আমাদেরকে একটু মনে থাকবে আর কি। সোশ্যাল মিডিয়াতেও সেই রকম থাকবো না, মানে কোথাও আমাকে কেউ, মানে আমি এক কথা একটু হারিয়ে যাবো আর কি। হ্যাঁ, আপনি আমার নিজের সাথেই থাকবেন, সাথে থাকবেন। এবং আমি একটা জিনিস বলি যে আমি এই কোর্সে ঢোকার পরে আমি ফেসবুকে ঢুকি না, মানে ইন্টারেস্টিং বিষয়। আমি আগে অনেক সময়টা ফেসবুকে থাকতাম, স্ক্রল করতাম, অনেক সময় আমি অনেক সময় দেখতাম যে ঘন্টা খানিক চলে গেছে হয়তো ফেসবুকে স্ক্রলিং করে। আমি দুটো কোর্স করার কালীন আমি কিন্তু এখন ফেসবুকে থাকি না, টোটালি থাকি না, কখন সখন একটুখানি দেখি, দ্যাটস অল। ইভেন আমার নাতনির জন্মদিন গেছে, আমি ভাবছি যে একটু পোস্ট দিব ছবি টবি, সেটাও আমি করিনি। আমার আসলে সারাক্ষণ আমি আসলে বিভিন্ন ইংলিশ বই নিয়ে, অথবা কখনো যেটাতে বোর হয়ে যায় সেটাতে স্কিপ করে অন্য একটা ইংরেজি বইতে যাই, হয় নিউজ পেপার নয় গল্পের বই। মানে আমি কিন্তু এটার সাথে থাকি, এই জন্য যে আমি ফোর্সলি থাকি, আমি আমাকে এটার সাথে অভ্যস্ত করতে চাচ্ছি। যেহেতু আমি আসলে একজন স্টুডেন্ট না, সেজন্য আমি নিজেকে স্টুডেন্ট বানানোর জন্য আমি আসলে আমার জাগ্রত সময় পুরো সময়টাকে আমি ফোর্সলি এটাতে ইনভলভ করছি। কখনো কখনো আমি খুবই ডিসহার্টেন ফিল করি, কখনো আমি হতাশও হই, তারপরে আমি কিন্তু আমাকে টানি। আমার বিশ্বাস 1 বছর পরে আমি আপনার সাথে খুঁজে বের করব, আপনার সাথে দেখা না করি ফোনে কথা বলবো, এবং আমি চাই যে আমি তখন ফোনে আপনার সাথে যখন কথা বলি তখন যেন আমি পুরো কথাটাই ইংরেজিতে বলতে পারি, সাথে আমি কথা বলবো। মানে আমি এখন, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কেন ইংরেজি শিখছি। প্রথমে আমার আসলে লাইফে অনেকগুলো ব্যর্থতা আছে। আমি অনেক অনুষ্ঠান কন্ডাক্ট করতাম, প্রোগ্রাম কন্ডাক্ট করতাম, সেখানে যখন সেই অনুষ্ঠানে কোনো ফরেন ডেলিগেট আসতো আমি তার সাথে সাথে এটা গিভ আপ করতাম। আমাকে বলতেন যে আপনাকে স্ক্রিপ্ট লিখে নেন, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানি যে একটা অনুষ্ঠান করতে গেলে স্ক্রিপ্টের মধ্যে থেকে অনুষ্ঠান উপস্থাপনা করা যায় না, স্ক্রিপ্টের বাইরে যেতে হয়। স্ক্রিপ্ট তো ওয়ান অফ দ্য গাইডলাইন। তো
তো আমি ছেড়েছি এবং আমার কাছে তখন খুব খারাপ লেগেছে। আমি ব্রিটিশ কাউন্সিলে একবার কোর্স করেছি, কোন কোর্স করে আমি কিন্তু আসলে তেমন ভালো কোনো অ্যাচিভ করতে আমি পারিনি। তখন আমি কিন্তু একবার ভীষণভাবে হতাশ হয়েছি, বুঝতে পেরেছি যে আমাকে দিয়ে ল্যাঙ্গুয়েজ শেখা হবে না। কিন্তু অনেক সময় আছে, আমার সেই কষ্টটা থেকে আমি আসতে চাচ্ছি এবং আমি আসলে ট্রাভেল করার অনেক ইচ্ছে। এই প্যান্ডেমিক টাইমে কিন্তু আসলে ঘুরতে পারি নাই, আমি জীবনে অনেক খরচ করি নাই, টাকা পয়সা অনেক নিয়েছি সেই জন্য যে আমি ট্রাভেল করব, এখন সিচুয়েশনের জন্য করতে পারিনি। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সুতরাং আমি এই ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবো এবং আপনি আমাকে ইন্সপিরেশন দিয়েছেন এই ল্যাঙ্গুয়েজ এটা শেখার জন্য। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন যদি আমি শেষ পর্যন্ত পৌঁছতে পারি। আর আমাদের এখানে যারা এখানে আছেন তাদের সাথে আসলে স্পোকেন কোর্সে যেরকম বন্ডিংটা হয়েছে, আমাদের এই কোর্সের সাথে আমাদের কোনো না কোনো কারণে আমাদের আসলে অত বেশি বন্ডিংটা। এখানে আমি আপনাদের সাথে আপনাদের এনগেজমেন্ট দেইনি, আমি বক করতে হয়েছে, যেটা আমাকেই বেশি বক করতে হয়েছে। আর স্পোকেনে সামহাও আপনাদের গ্রুপ প্র্যাকটিস থাকতো, নিজেদের সাথে আপনারা কথাবার্তা বলতেন, নিজেদের সাথে ইমোশন গুলোকে শেয়ার করতেন, ক্লাসের বাইরেও প্রচুর প্র্যাকটিস করতেন। এই জন্য সামহাও ইউ হ্যাভ ডেভেলপড ইউর দ্যাট মিনস কমনালিটিস। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমি শুধু বক করে যাচ্ছি, আপনাদের সবার আমার সাথে কানেকশন হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে নিজেদের ভিতরে কানেকশনটা সামহাও ডেভেলপ হয়নি, যেটা স্পোকেনে হয় সবসময়। এই জন্য স্পোকেনে নিজেদের বন্ডিংটা অন্যরকম থাকে, রাইটিং আবার লার্নিংটা একটু অন্যরকম থাকে। হ্যাঁ, দুই জিনিস, পৃথিবীতে সবকিছু আসলে একসাথে হয় না, এই আর কি, নাথিং এলস। ওকে, তো সবাইকে অশেষ ধন্যবাদ, হয়তো দেখা হবে না। আর এখানে কারো যারা আছেন, অনেকে আছেন যাদের সাথে আমার আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যাদের সাথে আপনাদের ফেসবুকে আমার অ্যাড নেই বা অ্যাড হয়নি, আমার সামহাও মিস করে ফেলেছি, তারা যদি কাইন্ডলি আমাকে একটা মেসেজ দেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। আর যদি আপনার অপশন যদি খুঁজে পান তাহলে সব মানে পাঠিয়ে দিলেন, সেক্ষেত্রে হয় কি মানে সবাইকে এরকম খুঁজে পাঠাতে গেলে পারহ্যাপস ইট উইল টেক হিউজ টাইম। তা আপনি যদি হয়তো বা জিনিসটাকে করেন খুব সহজ, যদি আপনি কানেক্টেড না থাকেন তাহলে জাস্ট সিম্পলি বলবেন যে আই এম নট কানেক্টেড। এবং অপশন অনেক সময় অনেকে পায় না, মিউচুয়াল না থাকলে অপশন পায় না, আর মিউচুয়াল থাকলে তো হয়েই গেল। আর সামহাও আবার ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশনে এরকম অনেক সময় হয় যে বুঝে উঠতে পারি না, অনেক সময় বেশি পড়ে যায়, নিচের দিকে পড়ে যায়, নানান কিছু। আপনি জাস্ট আমাকে একটা মেসেজ দিলে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের সবার সাথে অ্যাটলিস্ট কানেক্টেড থাকা বললো, জীবনে কে কোথায় যাই না যাই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, and keep practicing and have fun. Thank you all. হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফেরদৌসী ম্যাম, অনেক দারুণ উদ্দীপ্ত ব্যাপার শেয়ার করলেন। I can still remember the first day when she contacted and she said that you are the last, that means you are my last attempt. হ্যাঁ, যে আপনার পরে যদি আমার না হয় তাহলে আমি ছেড়েই দিব, এগুলো নিয়ে আর কিছু করবো না। হ্যাঁ, ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে আমি বলেছিলাম আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি। হ্যাঁ, তো এই আর কি ব্যাপার, তা আজও শেষই হয়ে যাচ্ছে এটা ব্যাপার। ওকে, সো আমরা চলো মিস্টার বিপুলের কাছ থেকে শুনি। মিস্টার বিপুল কিছু বলতে চাচ্ছিলেন, তারপর মনে হয় ইঞ্জিনিয়ার গোবিন্দ বলতে চাচ্ছিলেন। জি মিস্টার বিপুল। থ্যাংক ইউ লাকি ম্যামকে। লাকি ম্যাম সুন্দর কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে আমি আমার একটু লাকি ম্যামের চেয়ে বেশি কম জানি না, আমার 51 রানিং। ও আচ্ছা, আর আমার 9 বছর চাকরি আছে। আর আমি 5 ইয়ার্স ব্র্যাকেট কাটিয়েছি। আমি কিন্তু অ্যাবাভ 60। আচ্ছা, যাই হোক, দেখে বোঝা যায় না, সামহাও উনি এক্সারসাইজের মাধ্যমে ধরে রেখেছেন। আমি কম সিনিয়র না। আসলে লাকি ম্যাম যে কথাটা বলছেন যে আসলে ল্যাঙ্গুয়েজের বিকল্প নাই, সেটা আমি হারে বুঝছি। কারণ আমি এনজিও লেভেলের চাকরি, আপনারা জানেন আমি ব্র্যাকেট চাকরি করি, আমি মিড লেভেলের ম্যানেজমেন্টে আছি। যদি আমাকে উঠতে হয় আমাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ভালো জানতে হবে। তা সেই ক্ষেত্রে আমি দেখেছি আমাদের ডোনারের সাথে বেশি কাজ ইউএসএ এবং ইউএসএ প্লাস ডিএফআইডি অসেট বিভিন্ন ডোনারের সাথে আমাদের কাজ করতে হয়। তা আমার যে ব্যর্থতা, এখানেই বড় একটা ব্যর্থতা ছিল ল্যাঙ্গুয়েজ। হয়তো মেইলটা লিখতে পারি বা আমার অধীনস্থ মনে করেন স্টাফ আছে, তারা ভালো ইংলিশ জানে, ঢাকা ইউনিভার্সিটিকে 2টা ছেলে নিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি পাস করেছে, ওরা আমাকে হেল্প। কিন্তু যখন ফোরামে যায় তখন তো ওরা আমাকে হেল্প করতে পারে না, তখন আমার দরকার স্পোকেন। তা আসলে স্পোকেনটা আমি যেটুকু জানি সেটুকু বলতে পারছি না, যখন বলতে যাই আটকে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম কি করা যায়, আমাকে অফিস থেকে অনেক ট্রেনিং করাচ্ছে, অনেক কিছু, আসলে ইংলিশে স্পোকেনটা আমি ডেভেলপ করতে পারছি না। তারপর আমি সাইপ্রাসে জানি যে স্পোকেন আসলে একটা কোর্স আছে, কিন্তু আমি জানি আমার উদ্দেশ্য ছিল স্পোকেনে স্যার ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমি যোগাযোগ করতে আমি ফোন দিলাম আপনাদের ওখানে ফেসবুকে আইডি নাম্বারটা নিয়ে, তখন রোহিত নামে একটা ছেলে ধরলো।
সে বললো যে একটা কোর্স চলে, আপনি লিয়াকত ছাড়া এটা ভর্তি হতে পারেন। আসলে আমি কিছু জানি না, ওটা রাইটিং না রিডিং না স্পিকিং কিছুই জানি না। আমি বললাম কিভাবে করতে হবে, যে এই নাম্বার আপনি টাকা পাঠান। আমি টাকা পাঠিয়ে দিলাম, আসলে আমি কোনো কিছুই জানি না, আগে কখনো লাইভ ক্লাস কোর্স তো মানে একটা কোর্স তো, তাই না? আর লকডাউনে অফিসে বাসা বসে করছি হোমওয়ার্ক, আমি অফিসে যাওয়া লাগতেছে না, আমার সময় আছে প্রচুর, আমি ভর্তি হয়ে গেলাম। স্যার আমি কিছুই জানি না, আপনাকে বলছিলেন নাম বললো নি, আপনার কাছ থেকে শুনে আমি ভর্তি হয়ে গেলাম রাইটিং। যাই হোক, আমার উদ্দেশ্য ছিল স্পোকেন। আমি রাইটিং কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি আমার যে গ্যাপটা ছিল, যে বেসিকটা, সেটা আমি এখানে কিছুটা রিপেয়ার করতে পারিছি। এখন আমার স্পোকেনটা গেলে আমার এখানে কাজে লাগবে। প্লাস আমার অফিসিয়াল যে মেল, যে আমি আমার ডেইলি 10টা-20টা আমার মেল ডেইলি উত্তর দিতে হয় বা নিতে হয়, তো সেক্ষেত্রে আমি দেখি আমি লিখতে গেলে এই যে আপনার যে মডালের ইউজটা বা ইনফিনিটিভ ইউজটা, এটা আমি স্মুথলি করতে পারছি। এটা আমার একটা মানে বেশ একটা আমার ফাউন্ডেশনটা ডেভেলপ করছে। আর দ্বিতীয়ত আপনার সম্পর্কে বলতে গেলে, আমি জানি না আপনাকে, আমি আগে চিনি না, আমি প্রথমে নামটা শুনেছি ওনার কাছ থেকে এবং আপনাকে দেখেছি। তো আসলে কি এক কথায় বলতে গেলে আপনি টিটিসি, আমরা একটা কথা বলি টিটিসি, ট্যালেন্ট টেকনিক ক্লেভার, সেটা আপনার মধ্যে আছে। এবং তিনটে জিনিস আমি ব্র্যাকের 25 বছর অনেকগুলো ট্রেনিং করেছি, বিশ্ব বাংলাদেশের ভালো ভালো ট্রেনারের কাছ থেকে শিখেছি। যেমন সামদই ফকির নেই প্রয়াত হয়েছে, তিনি ভালো বাংলাদেশে একজন লোকজনক ট্রেনার ছিল। জন সামদানি বর্তমান ইয়াং জেনারেশন ভালো করছে। তারপর আতিউর রহমান আমাদের গভর্নর ছিলেন, ওই ঢাকা ইউনিভার্সিটি আমি একটা কোর্স করেছি ওনার আওতায়। আপনি একজনের কথা বললেন কি, সামদানি ফকিরের কথা বললেন? হ্যাঁ, উনি অলরেডি মারা গেছেন, কোভিডে মারা গেছেন। আচ্ছা, আমি একজন সামদানি ফকিরকে চিনি, প্রফেসর ডক্টর গোলাম সামদানি। গোলাম সামদানি ফকির না, গোলাম সামদানি। আচ্ছা, তাহলে মনে হয় এটা আরেকজন হবে, কারণ উনি এখন এলাইভ। আর জন সামদানি একজন আছে, সেও আতিউর রহমান স্যার যে গভর্নর এক্স গভর্নর, ওনার কাছে আকবর আলী আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির টিচার, আমি ওখানে একটা কোর্স করেছি, ওনার কাছে ম্যানেজমেন্ট শিখেছি। মানে এই দেখেছি, তার মধ্যে আপনার কোন অংশে আমি দেখলাম যে আপনার যে ডেলিভারিটা, এটা আসলেই অসাধারণ এবং বেশ ভালো ভালো আপনি মানুষকে যে কথাগুলো ডেলিভারি দেন, যেটা একদম আকর্ষণীয়। আপনি মনে হয় এই লাইনে আপনি এই লাইনে ভালো করবেন, যে যদি ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট করতে পারেন, ক্যারিয়ার ডেভেলপ, ক্যারিয়ার হাব, এগুলো যদি করেন, আমার এটা মানে আপনাকে বলা ঠিক না, তারপর আমি যেটা ভালো করবেন, ভালো আপনার মধ্যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আমার অভিজ্ঞতা ভালো, হয়তো অন্যভাবে। এবং আমি আপনার কাছ থেকে যে জিনিসগুলো শিখেছি, যেমন আপনার কিছু কিছু কথাও ভালো লাগছে, যে কথার সাথে সাথে হতাশ, এই হতাশ কথাটা আমি ইউজ করছি, আমার অফিসেও ইউজ করছি। কারণ কি আসলে আপনি হতাশ বলেন, এবং আরেকটা জিনিস বলেন যে কেমনটা লাগে, মানে এই যে এটা আমি লুটে নিয়েছি ভালো। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে আমি ভালো রিসিভ করি। এবং আমি শুনেছি যে আসলে ছোট ছোট শিক্ষাকাল মানে দোলনা পর্যন্ত, একেবারে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, কিন্তু আসলে শিক্ষার একটা বয়স আছে। আমাদের এই ব্যাচ অনেক ইয়াং লোক আছে, আমি দেখেছি যে আসলে আমাদের বয়স ওভার হয়ে গেছে। হয়তো আমরা একটাকে 10 বার দেখলে মনে থাকে, কিন্তু আপনারা যারা ইয়াং আছেন, এদের উদ্দেশ্যে বলছি, আসলে ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার, এবং চাকরির ক্ষেত্রে যে কত দরকার সেটা আপনারা আসলে হয়তো কেউ ঢুকেছেন, কেউ ঢোকেন নাই, মানে এদের জন্য উদ্দেশ্যে বলি আপনারা এটাকে চালিয়ে যান। আমাদের তো শেষ বয়স, এখন এই 9 বছর চাকরি আছে, তার মধ্যে আমি আশা রাখি আমি স্পোকেনটা আপনার ইনস্টিটিউট থেকে শিখবো এবং আমি ভালো করবো। আমি ব্র্যাক ইউনিভার্সিটি শিখছি, মানে কিছু আমি বুঝতে পারি না আসলে, আমি আমার অনেক সুযোগ আসছে। আমি নেপালে একটা কোর্স করেছি, একটা ইন্ডিয়াতে একটা কোর্স করেছি, তারপর আমি মালয়েশিয়ার একটা কোর্স করেছি, মানে বিভিন্ন ট্রেনিং। কিন্তু আমার স্পোকেনটা কম বিধায় আমার ডেলিভারি আমি দিতে পারি আমার। এবং ইউএসআইডি আমি কয়েকবার করেছি, ট্রেনিং করেছি, কিন্তু আমার আমি বুঝি জানি, আমি ফাইন্যান্সের উপর আমার দক্ষতা আছে, আমি গ্রান্ট ম্যানেজমেন্ট আমি কাজ করি, কিন্তু আমার এই স্পোকেনটার জন্য কত দুর্বলতা লাগে। লাকি ম্যাডামের কথা আমার এটা বারবার মনে হচ্ছে। আসলে আমি অনেক কিছু পারতাম, শুধু এক জায়গায় স্পোকেন, এটা আসলে খুবই দরকার। এই জন্য বলছি, আমার অ্যানালাইসিস থেকে বলছি। আসলে ভালো আপনার কাছে আমি রাত্রে 40টা দিন হয়তো 60 থেকে 65 ঘন্টা আপনি ক্লাস করেছি, আমাদের আপনি ক্লাস করিয়েছেন, আমরা অনেক কিছু শিখতে পারছি, এবং এইটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আরো আমরা উপকৃত হব। আমরা আপনার কাছ থেকে যেটা শিখেছি সেটা আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, প্রতিষ্ঠান লাভবান হবে, প্লাস আমার দেশ লাভবান হবে। আমরা এবং আমাদের যে সাবঅর্ডিনেট স্টাফ আছে, মানে 1 থেকে 150 স্টাফ আমার কাজ করে, আমি এদের আপনার কাছ থেকে শিখে নিয়ে আমি এদের কাছে দিতে পারবো, আমার যেটা আশা। আর আমি স্পোকেনটা করবো স্যার, আপনি আমাকে একটা গাইডলাইন দেবেন যে আমি কিভাবে করতে পারি।
ইনশাআল্লাহ আল্লাহ ভরসা যখন আসবে আমরা অবশ্যই আমাদের গ্রুপে চলে আসেন, আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, আপনি আমাদের সাথে প্র্যাকটিস করেন। আমি সবাইকে ধন্যবাদ। আর বিভিন্ন সময় কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি না 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 এসব কোনো ব্যাপার না। হ্যাঁ আপনি আসলে আমি ভালো, রিয়েলি ম্যান হিসেবে ভালো আমার মনে হচ্ছে। ডুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। না তারপরও বাস্তব জীবন আপনি ভালো সৎ লোক আমার মনে হচ্ছে। আমার আমি তো অনেক স্টাফ চালিয়ে আসছি 25 বছরে, দেখলে বোঝা যায় মানুষের একটা ফেস ভ্যালু বিষয়। ভালো ভালো থাকবেন, ভালো করবেন এবং ক্যারিয়ারে আপনি ভালো করবেন আমরা আশা রাখি। ধন্যবাদ সবাইকে, এবং হয়তো বিভিন্ন সময় দেখা হয়ে যেতে পারে। তা আমরা যদি গ্রুপে মোবাইল নাম্বার বা ফেসবুক আইডি বা যদি আমরা ঢাকাতে একটা রিইউনিয়ন করে ফেলতে পারি একবার। হ্যাঁ 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 অবশ্যই আমরা অ্যাটেন্ড করতে পারি, আপনি যদি আয়োজন করেন। জাস্ট খালি একটু লকডাউনটাই তো স্বাভাবিক হচ্ছে না, লকডাউন থেকে শাটডাউন হচ্ছে, সামনে যে আরো কি কি ডাউন হয় আল্লাহ পাক ভালো জানে। তো ব্যাপার হচ্ছে যে একটু জাস্ট স্বাভাবিক হলেই আমরা হয়তো বা আমারও খুব আকাঙ্ক্ষা আছে, তবে আমরা ধরে নিচ্ছি এবছরের শেষের দিকে আমরা একটা আয়োজন রাখবো আর কি, কারণ নিখোঁজ থেকে ফিরে আসার পরই। হ্যাঁ ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ জেন্টলম্যান। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন। ঈদে একটু কম কি করবো, যেহেতু দেশের অবস্থা আসলেই খারাপ। থ্যাংক ইউ সো মাচ জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো জুয়েল মনে হয় বলার জন্য হাত উঠিয়েছে, তবে আমরা একটু ইঞ্জিনিয়ার গোবিন্দর কাছে শুনবো। গোবিন্দ সাহেব বলে ফেললে আমরা আবার Yes, sir. জুয়েলের কাছে চলে যাব। Good time, ladies and gentlemen. Actually, আমার ইংলিশ কোর্স করার অনেক আগ থেকেই প্ল্যান ছিল, বাট আমি গাজীপুরে ছিলাম, ঢাকার বাইরে, আর কোনো ইনস্টিটিউটে গিয়ে জেন্টলম্যান মনে হয় রাইটিং কোর্সটা বাই চান্সে করে ফেলা, মানে পরবর্তীতে জেন্টলম্যান তো প্রথমে স্পোকেন নিয়ে স্টার্ট করেছিলেন, পরে মনে হয় মানে কোনো ইনস্টিটিউটে গিয়ে কোর্স করব এরকম সুযোগ হয়নি। আর আমার কাজকর্ম করতে গিয়ে অফিসিয়াল আমি ফিল করছি যে এটা আমার খুব দরকার। যখনই ইংলিশে মেইল টেল করেসপন্ডিং করতাম, তখন একটা কাজ করতো, হেজিটেট কাজ করতো যে আমি যেগুলো লিখছি এগুলো কি আসলে কি প্রপার হচ্ছে কিনা, বা কাউকে দিয়ে একটু ফিল্টারিং করানো যেত। কিন্তু এটা একটা লজ্জার ব্যাপার, সব সময় এক একজনের হেল্প নেওয়া বা আস্ক করা। তো স্যারের হচ্ছে ক্লাস করে আমি আমার এই হেজিটেশনগুলো সব দূর হয়ে গেছে। এখন যতটুকুই মেসেজ যাকে পাঠাই, আমার মনে হয় যে আমি কনফিডেন্টের সহিত পাঠাই, এবং আমার মনে হয় যে এই মেসেজে তেমন কোনো ভুল নাই। তো এতটুকু আমার এই কোর্সের প্রাপ্তি। আমি মূলত প্রথম স্পোকেনটা শুরু করছি, পর স্যারের মাধ্যমে জানতে পারলাম যে রাইটিংটাও চালু হবে। আমি চিন্তা করছিলাম যে দুইটা একসাথে করলে আমার অনেক কষ্ট হবে, আসলে সেটা একটু সাফার করছি দুইটা একসাথে করে। যেমন স্পোকেনটা খুব বেশি টাইম দিতে পারিনি, আবার রাইটিংও দিতে পারিনি। এখন যেহেতু দুইটাই শেষ, এখন টাইম দিতে পারবো। এবং টোটাল ইংলিশটা যে আমার কনফিউশন ছিল যে এই যে জায়গাগুলা, এখন আমি পুরো একটা গাইডলাইন পেয়ে গেছি। এই গাইডলাইন অনুযায়ী আই থিঙ্ক যদি আমি সামনের দিনগুলো স্টাডি করি বা সময় দেই, আমার ইংলিশটাকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাব। আমার অ্যাকচুয়ালি আইএলস দেওয়ার টর এরকম কোনো প্ল্যান নাই, বাট আমার জব সেক্টরে আমি যে কাজ করি এখানে যেন আমি সবচেয়ে বেটার কমিউনিকেট করতে পারি, এতটুকুই আমার টার্গেট। তো স্যারের স্টাডি বা ক্লাসগুলো আমার খুব ভালো লাগছে এই কারণেই, স্যার অনেক কিছু গল্পের মাধ্যমে হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাইতো। আসলে 1.5 ঘন্টার ক্লাস এটা মনে হইতো না, এটা অনেক একটা পজিটিভ দিক। অ্যাকচুয়ালি সারাদিন অফিস শেষে বোর্ডিং একটা ক্লাস করা খুব কষ্টকর। স্যারের ক্লাসগুলো এগুলো আসলে মনে হয় না যে খুব তাড়াতাড়ি টাইমটা পাস হচ্ছে। তো আপনাদের সাথে তো একদম পুরো মানে দেখা যাচ্ছে যে আমরা রমজান মাসেও আমরা এরকম বলেছিলাম যে আমাদের কিন্তু ক্লাস তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ ঠিক আছে, আমিও ভাবছিলাম যে কিভাবে ক্লাস করব, হ্যাঁ পরে রমজানে কিভাবে ক্লাস করব। এবং ফাইনালি আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ বিকজ অফ আমি ইংলিশের বেসিক্যালি বেস্ট লার্নিংটা স্যারের কাছ থেকে আমি পেয়েছি এই পর্যন্ত আমার লাইফে। তো এই জন্য আমি স্পেশালি কৃতজ্ঞ স্যারের কাছে। তো স্যার আমাকে দোয়া করবেন। আর লেডিজ এন্ড জেন্টলম্যান যারা আছেন, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আমরা প্ল্যান করতেছি আমরা এই রাইটিং গ্রুপটাও
জুম ক্লাস বা অন্য মিটের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করতে পারি কিনা। আমি সবাইকে বলবো সবাই একটু অ্যাক্টিভ থাকেন যেন আমরা আরো কিছু শিখতে পারি। কারণ আপনারা স্পোকেনে কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে অনেকে সফল হয়ে গেছেন। হ্যাঁ, স্পোকেন ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছেন এবং মোটামুটি বেশ কয়েকটা গ্রুপ আছে, 4-5টা গ্রুপ তারা অ্যাক্টিভলি কাজ করে। মানে ব্যাপারটা খুব দারুণ না, যেখানে 4-5 জন পাওয়াই মুশকিল হয়ে গেছে এমন অনেক ব্যাচ আছে। হ্যাঁ, অ্যাক্টিভলি কিসের, তারা আমাকে বলে হ্যাঁ স্যার অ্যাক্টিভ থাকবো, আমি চলে গেলে দেখা যাচ্ছে যে তাদের আর কি এর অ্যাক্টিভ। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেইটা একটা বিষয়। এতটুকুই স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ ইঞ্জিনিয়ার গোবিন্দ। ওকে, সো আমরা একটু দুই একজনের কাছে শুনি, আমাদের তো সময় কেন যেন খুব দ্রুত চলে যায়। জুয়েল কিছু বলবেন এবং সুমননাথ আবার হাত উঠিয়েছেন, সুমননাথ বলবেন। জুয়েল, আপনার ক্যামেরা কই? যার ক্যামেরা নাই তাকে আমরা বলতে দিব না। জাস্ট আসসালামু আলাইকুম স্যার। Where is your camera? স্যার ক্যামেরা কি অন করতে হবে? হ্যাঁ, অন করতে হবে, কারণ আপনাকে আমি স্পটলাইট করে দিব, যে না হলে যে স্পটলাইট করতে পারবো না। স্যার প্রবলেম আছে স্যার, পাক না স্যার। আচ্ছা তাহলে বলেন লুকাই লুকাই, কারণ না হলে তো আমি সবার সামনে চলে এসেছি, তো আসলে তো বলবেন না। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো এভরিওয়ান, যারা সবাইকে আমার সালাম। এবং ওয়ালাইকুম আসসালাম। আমি যে আশা নিয়ে মানে এই কোর্সে ভর্তি হয়েছি, প্রথমে আমি ভর্তি হতে গিয়ে টাকা পেমেন্ট করতে গিয়ে আমার অনেক ঝামেলা হইতে হচ্ছে। দেখেছি কি আমি টাকা পেমেন্ট করতে গিয়ে আমি আরেক জায়গায় টাকা বিকাশ করে ফেলছি, মানে আরেক নাম্বারে। ঠিক আছে, এই আপনি বলেন তো, আপনি কি সেই ব্যক্তি নাকি যে আপনি অফিশিয়াল নাম্বারে না দিয়ে যেটা হেল্পলাইন নাম্বার ওটাতেই পাঠিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি? জি 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 স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বিকাশ অ্যাকাউন্টই করা ছিল না, ওরা একটা বলছে আরে আল্লাহ, আমি হেল্পলাইনে আমাকে কল দিচ্ছে, আমি বারবার বললাম যে ওইখানে টাকা পাঠান, সে আমার এখানেই টাকা পাঠিয়ে দিচ্ছে, এটা ওটার অ্যাকাউন্টই না। কি একটা অবস্থা। আর এখন তো বিকাশে এটা কিন্তু যায়, যাওয়ার পর ওটাকে হোল্ড করে রাখে, আপনি অ্যাকাউন্ট ওপেন করলে টাকা উঠাতে পারবেন। এই নেক্সট আবার রিটার্ন আসছে করলাম। তো আমি যে উদ্দেশ্যে স্যার এই কোর্সটা করা, মানে আমি সিএ করবো এর জন্য উদ্দেশ্য করা। তবে আমি আগে ইংলিশ কিছু পারতাম না, মানে এত বই পাইতাম, মানে ইংলিশ বই ধরতাম না। ঠিক আছে, এত বই পাইতাম। তো শিখলে যে স্যার আপনার কাছে এসে বুঝলাম যে ইংলিশ এত সহজ যে এখন ভালোই লাগে। ঠিক আছে, আর এখন স্যার আমার যে একটা আগে হতাশ ছিল যে সিএ করবো, টোটাল ইংলিশ, নিজের কাছে একটা হতাশ ফিল করতাম। আর এখন স্যার এটা মনে হয় না। ঠিক আছে, আর এখন অনেকটাই নিজের কাছে স্যার প্রাউড ফিল করি যে না আমি সবকিছু পারবো। ঠিক আছে, আর আগে যখন আমরা স্যার ক্লাস করতাম, আমাদের এমবিএ ক্লাস করতাম, 40 মিনিট যখন ক্লাস করতাম না স্যার, মানে একদম বোরিং ফিল করতাম। তো স্যার আপনার সাথে যখন ছিলাম না, 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকুই সময় ছিলাম, বাট কখন যে সময় চলে গেছে স্যার আমি খেয়াল করতে পারিনি। আর একটু বোরিং লাগে না আমার। আর আমাদের ওই যে এমবিএ ক্লাস করলে মানে অনেক বোরিং লাগে, ভালো লাগতো না এসে। কিন্তু স্যার আপনার সাথে থেকে মানে আপনার কথাগুলা আমার লাইফে স্যার আপনার মতো কাউকে দেখিনি। স্যার যে গাইডলাইন দিচ্ছেন না স্যার, মানে অসাম স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আর এখন যে স্বপ্নগুলো জিনিসগুলো দেখি স্যার, আগে এগুলো দেখতাম না। ঠিক আছে, হয়তো স্যার আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম যাতে আমার ভালো কেউ গাইডলাইন দিত, যাতে ইয়ে করতাম। কিন্তু ভর্তি হয়েছি ঠিক আছে, কিন্তু স্যার আপনার মতো তো টিচার পাবো মানে এটা ভাবিনি স্যার কখনো। স্যার স্যার শুধু এটা না, স্কেল হার্টের ক্ষেত্রে মানে আমি কথা বলতে পারতাম না। ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতে গেলে দেখে গেছি কি আমার অনেক হিজিটি ফিল হতো, কথা বের হতো না মুখ থেকে। না স্যার আমি ওভারঅল এখন সব দিক দিয়ে স্যার পারফেক্ট। স্যার এখন আর অনেক কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে বা কমিউনিকেট করতে গেলে ওনার এই বইটা হেজিটেটটা স্যার লাগে না। ঠিক আছে, আর এখন আমার সবচেয়ে বড় বড় স্বপ্ন দেখতে আমার কাছে ভালো লাগে স্যার। আর আর আগে তো দেখেছি ইংলিশ বই ধরতে গেলে মানে আমার কাছে কেমন লাগতেছে, যেমন একটা ইংলিশ না থাকতো সবচেয়ে বেটার হলো এরকম। আর এখন স্যার এত ইজিলি ভাবে পৃথিবীতে ইংলিশটা এনেছে কে, তাকে খুঁজে বের করে তাকে আমরা শাস্তি দেই, এরকম একটা মনে হয়। জি জি জি, এরকম একটা। আর এখন স্যার আপনি আমরা তো যে সময় 10-এ পড়তাম 9-এ পড়তাম ইংলিশ সব স্যাররা পড়াইতো, কিন্তু এতটা কঠিন মানে ভাবে পড়াইছে মানে বুঝি নাই। আর এখন স্যার আপনি এতটা সোজা মানে মাথার মধ্যে এখনো আছে স্যার, একদম মানে সেটিং হয়ে আছে স্যার, ভুলার কোনো ইয়া নাই এখন স্যার। আমি খুবই মানে
ভাগ্যবান স্যার, মানে স্যার আপনার ছাড় পেয়েছি, মানে গাইডলাইন দিচ্ছে স্যার আমাদের, মানে গাইডলাইন দিয়েছেন আমাদের সবাইকে, গাইডলাইন দিয়েছেন, ঠিক আছে স্যার। আর সবচেয়ে বড় কথা স্যার, আপনি বিরক্ত হন নাই। আমরা তো আজে বাজে প্রশ্ন করছি ভাই স্যার, অনেক করছি, কিন্তু আপনার মানে আমি এক বলতে গেলে স্যার, আপনার যে বডি মানে আপনার পিসটা দেখলে আমার কাছে ভালো লাগতো, আর এখন স্যার খুব মিস করবো স্যার, ঠিক আছে। আমিও মিস করবো জুয়েল। আপনি খুব সরল সোজা সাধারণ একটা মানুষ এবং খুব সাধারণভাবে চিন্তা ভাবনা করেন। পৃথিবীতে একটা সময় পরে আমাদের সবাই সরল হিসেবে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু নানাবিধ কারণে আমাদের চারপাশ থেকে সবাই আমাদেরকে পুশ করে সরল থেকো না, সরল থেকো না। এরকম করতে করতে একটা সময় আমরা সরলতা হারিয়ে ফেলি। আসলে সরলতা থাকাটা ইম্পর্টেন্ট। আমরা যদি বলি সাবধান হও তাহলে ভালো হয়, কিন্তু এত সরল সোজা হলে জীবনে টেকা যাবে না, এটা ভুল কথা, ঠিক আছে? জীবনে এত টিকে লাভ কি? বোকা অর্থে সরল বলে এখন আজকাল, সরল হলে বোকা, এটা আমার কথা ছিল যে, ঠিক আছে, আমি যখন অন্য কারোর সাথে কথা বলতে গেলে না স্যার, আমার কথা কি বুঝতো না, ঠিক আছে। এখন স্যার এটা মানে সবাই ক্লিয়ারলি ভাবে স্যার এখন সবাই বুঝে, ঠিক আছে। আর আপনারা যে ওই যে লিডারশিপের যে বিষয়টা স্যার, স্কেপ হার্ডের যে বিষয়টা স্যার, আমার খুবই স্যার ইমপ্রুভ হয়েছে স্যার, কি বলবো স্যার, বলার ভাষা নাই স্যার। আর আপনি আমাদের মানে যে স্যার গাইড দিয়েছেন স্যার, আমি আশা করিনি যে মানে এভাবে গাইড দিবে। থ্যাংক ইউ সো সবাই মাচ। তো ঠিক আছে স্যার গাইড দেয়, কিন্তু এভাবে না স্যার। একজন দেখেছি প্রশ্ন জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়ে যায় স্যার। আমরাও দেখেছি কি আজে বাজে প্রশ্ন তো আমরা করছি, বাট একটা প্রশ্ন আমরা 14 বার প্রশ্ন করছি বা স্যার এটা বুঝি না, কিন্তু স্যার আপনি একবারের জন্য বিরক্ত হন, মানে বিরক্ত হন নাই, ঠিক আছে। আর অন্য স্যারের কাছে প্রশ্ন করতে গেলে নিজের খুব ভয় লাগতো, স্যার যে কি মনে করে, আবার যদি একটু মানে একটা ধমক মানে এরকম। তো এখন এটা স্যার মনে হয় নাই, কিন্তু এখন আমার খুব জানি না যে বেজার সবার কেমন আছে, কিন্তু আমার খুব স্যার কষ্ট লাগে স্যার, মানে আমরা সবাই খুবই এখন যে একটা স্যার, আর তো স্যার আপনার সাথে হবে হবে কিন্তু বাট ডিজিটাল আমরা আছি স্যার, ইনশাআল্লাহ আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, আমাদের জন্য দেখা খুব সহজ। যদিও বা আমি হয়তো বা বেশ কিছুদিন একটা হালকা মানে সোশ্যাল মিডিয়া কোনো কিছুতে ওইভাবে অ্যাক্টিভ থাকবো না, মানে হয়তো বা বলতে পারেন আমি গোয়িং ফর আ মিশন। হ্যাঁ, হয়তো একটা মিশন টিশনে যাচ্ছি, এই আর কি। এটা নিজের সাথে নিজের মিশন থাকে না। এই সুমন খান, হাই হাই সুমন, আপনি আজকে অন্য আরেকটা ফোন নিয়ে আসবেন তো আপনি, সুমন, অন্য ফোনটা, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Okay, okay. Thank you, sir. So, ladies and gentlemen, we got to know from Mr. সুমন। তারপর সুমাননাথ বলতে চেয়েছেন, আফসানা মৌলি হাত উঠিয়েছেন, তো আরো অনেকে মনে হয় বলতে চান, আমার বিশ্বাস হয় আর কি, বিশ্বাস হয়। So, ladies and gentlemen, আমি একটু যেটা বলবো, একটু সুমাননাথের কাছে আমরা শুনি। তো সবাইকে আমি একটু অনুরোধ করবো যে আমরা তো আসলে অনেকের কাছে শুনতে চাই, আমারও মনটা চাই অনেকের কাছেই শুনতে, মানে রিকমেন্ডেশন কোনো কিছু থাকলে, ভালো কোনো পরামর্শ, এটা আমরা শুনবো। তো একটু মানে সবাই যদি একটু মানে আমি জানি, আমারও তো মানে বলতে দিলে আমার মনে হয় আমি আপনাদের সম্বন্ধে 1 ঘন্টা বলতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু যদি সবাই ইয়ে করে ফেলি তাহলে অনেকে হয়তো বা বলতে পারবো আর কি। এই সবার জন্য এই জন্য অনুরোধ যে একটু যাতে আমরা সহজ করে, মানে যত কমে বলা যায় আর কি। জি চেয়ারম্যান। Good evening, ladies and gentlemen. Yeah, good evening. Okay. I'm really feel proud spending my time with you. Actually, sir, আমি লাস্ট অনেক দিন ধরে অসুস্থ, প্রায় 1 মাস। ক্যামেরা অফ, আমি দেখছিলাম সব সময়। প্রায় 1 মাস আমি খুব অসুস্থ, যার কারণে আমি আপনার লাস্ট কিছু ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই। তো এখন ফিল বেটার। তো অ্যাকচুয়ালি স্যার, মানে প্রথম আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আমি আপনার সাথে সরাসরি ফোনে কথা বলেছিলাম যখন আমি স্পিকিং এর জন্য চিন্তা করছিলাম, তখন আমি আপনাকে ফোন করেছিলাম, কারণ আমি আপনাকে আপনার ফ্রি লাইভ ক্লাসগুলো আমি খুব মানে আমি দেখতাম। তো
তো তখন আপনার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে না, আমার মনে হয় উনি একমাত্র মেন্টর হবেন যিনি আমাকে প্রপার গাইড করতে পারবেন। এন্ড দেন ইয়েস, এবং আমি ওইটা পাইছি, যেটা আপনার কাছ থেকে আমি চাইছি ওই ধরনের আমি পাইছি। বাট হ্যাঁ, আমার প্রোগ্রেসটা আমি হয়তো ওই লেভেলটা অ্যাচিভ করতে পারিনি যেটা আমার চিন্তা। কারণ হচ্ছে এটা সম্পূর্ণটা আমার উপর, কারণ আমি প্র্যাকটিসটা বেশি করতে পারিনি। কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করে আসলে সময় দেওয়াটা খুবই টাফ, মানে সময় পাই না বললেই চলে। আমি অনেক সময় আসছি, হয়তো দেখা গেছে যে আমি ড্রেসটাও চেঞ্জ করতে পারি নাই, এসে ক্লাসের মধ্যে বসতে হয়েছে। সো আমার গ্রুপ ম্যাটরা দেখি প্র্যাকটিস করতেছে, এখনো প্র্যাকটিস করতেছে, বাট আমি এখনো পর্যন্ত আমি দেখি, বাট আমি প্র্যাকটিস নিজে করতে পারি না। সেই জন্য হয়তো আমার প্রগ্রেসটা কম হয়েছে। বাট আমি আপনার কাছ থেকে যেটুকু শিখছি সেটা আমি বলবো যে আমি এভাবে কখনো চিন্তা করি নাই যে আমি এভাবে করতে পারবো। বিশেষ করে আমি রিসেন্টলি মানে রাইটিং এর কথা বলি, আমি সেদিন আমার কাছে একটা বড় মেইল আসছে। আমি যখন ওই মেইলটা পড়লাম তখন আমি দেখে বুঝতে পারলাম যে উনি যে মেইলটা আমাকে দিছে সেটার মধ্যে প্রচুর ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এইটুকু আন্ডারস্ট্যান্ডিং করার মতো অ্যাবিলিটি হইছে যে একটা লেখা লিখছে, সেই লেখাটা আসলে কি ঠিক আছে কি। আপনার যে এই বইটা, হাউ টু রিডিং, মানে ম্যাজিক, যারা পড়েছেন তারাই বলবেন এটাকে ম্যাজিক, সত্য। এটা আমি আমার বাবাকে পড়ে শোনাইছি। আমার বাবা যখন আমার বাসায় ছিলেন, আমি প্রতিদিন ওনাকে একটা একটা প্যাসেজ পড়ে শোনাইছি। আমার ওয়াইফকে আমি প্রতিদিন এক পেজ করে পড়ে শোনাই। মানে আমার কাছে খুব ভালো লাগে এবং তারাও খুব এনজয় করে যে এটা দিয়ে তারা কিছু বুঝতেছে, একটা ম্যাজিক। এই বইটার জন্য স্পেশালি স্যার আপনাকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, আপনার সাথে সরাসরি দেখার সৌভাগ্য, মানে দেখা হওয়ার সৌভাগ্য যাতে আল্লাহ পাক আমাদেরকে দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাকেও যাতে এই সুযোগ দেয়। স্যার একটা গেট টুগেদার করেন, আমরা সবাই একসাথে হব। আমাদের স্পিকিং এর ব্যাচ এবং রাইটিং এর ব্যাচ, আমরা চাই যে আপনার সাথে একটু, আমি স্পিকিং এর শেষ ক্লাসে আমি আপনার সাথে দেখা করতে পারিনি, সেই জন্য খুব খারাপ লাগতেছিল যে কেন আমি অ্যাটেন্ড করতে পারিনি। আজকে অন্তত একটু হলো ভালো লাগতেছে যে না, আমি একটু হলো কথা বলতে পারতেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ জেন্টলম্যান, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ, অনেকভাবে আমাদেরকে হেল্প করছেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের কানেক্টিভিটি, যেমন ফেরদৌসী ম্যাম একটা উদ্যোগ নিচ্ছেন রাইটিং এ কিভাবে প্র্যাকটিস করা যায়, এই জাতীয় বিষয়গুলোতে আপনাদের অনেক বেশি সহযোগিতা হবে আশা করি। যে স্পোকেনে অনেকে ইনিশিয়েটিভ নিয়েছেন, গোবিন্দ সাহেব রয়েছেন, তো অনেকে সুমন রয়েছে এখানে, অনেকে যারা স্পোকেন ইনিশিয়েটিভ নিয়েছেন এবং সেটাকে সফল করেছেন। তার মানে রাইটিং এ এটা করা খুব কঠিন কিছু না। আপনারা দেখেছেন যে কিভাবে প্রথমের দিকে প্র্যাকটিস ছিল না, সেখান থেকে 4-5টা গ্রুপ খুব অ্যাক্টিভলি কাজ করছে, প্রতিটা গ্রুপে 4-5 জন করে। তার মানে অ্যারাউন্ড 18 to 20 পিপল প্রতিদিন প্র্যাকটিস করছে এবং গ্রুপে পিকচারের ছড়াছড়ি এখনো সেগুলো হয়। তো ব্যাপারটা হচ্ছে এখানে বেশ কিছু ব্যক্তিরা অন্যান্যরা রয়েছেন যারা আগে স্পোকেন করেছেন, তাদের সাথেও দেখবেন আপনাদের বেশ ভালো একটা স্পিকিং বন্ডিং হতে পারে। মিস্টার মোস্তফা, তারপর আরো বেশ কিছু ব্যক্তি রয়েছেন যারা অতীতে স্পোকেন করেছেন। তো তাদের সাথেও দেখা যাচ্ছে যে কেউ আপনারা নিজেদের সাথে স্পোকেন হোক, রাইটিং হোক, যে কোনো কিছু প্র্যাকটিস করা, মানে আপনাদের একটা হচ্ছে যে কিছু ব্যক্তি আমরা লার্নার, তো আমরা শিখতে চাই, তো এইরকম কিছু ব্যক্তি পাওয়া কিন্তু মুশকিল। যেমন আমি আমার ফ্রেন্ডকে বলবো যে চল আমরা একটু প্র্যাকটিস করি, ফ্রেন্ড বলবো আরে দূর অফিস এটা ওটা, এবার ওরা স্কিপ করে যাবে। রিলেটিভ কে বলবে যে আর টাইম আছে, যে কোনো ভাবে হোক স্কিপ হবে। কিছু জিনিস না, মানে আপনার ক্যারিয়ার লার্নিং, কিছু জিনিসের বিভিন্ন ধরনের গ্রুপ থাকে। লার্নিং এর ব্যাপারটাতে যখন আপনি যাচ্ছেন ladies and gentlemen, তখন লার্নিং এর ব্যাপারটাতে আসলে যেটা হয়, থ্যাংক ইউ মিস্টার সোমনাথ ফর ইউর কন্ট্রিবিউশন। আর লার্নিং এর ক্ষেত্রে যেটা হয় ladies and gentlemen, সেটা হচ্ছে যে দেখবেন যে যাদের সাথে আপনার রুমমেট, আমরা থাকি যখন হোস্টেল লাইফে থেকেছি, যাদের সাথে রুমমেট হিসেবে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের সাথে আসলে অ্যাজ আ ফ্রেন্ড কতখানি কি এটা বলতে পারবো না, কিন্তু অ্যাজ আ রুমমেট
তাকে সে রুমে না থাকলে আমরা তাকে মিস করতাম, এরকম একটা কানেকশন ছিল অনেকের সাথে। তারপর আমরা দেখেছি যে দেখা যাচ্ছে যে ট্রাভেলিং একগুলো লোক থাকে, একগুলো গ্রুপ থাকে যাদের সাথে ট্রাভেল করাটা খুব আনন্দের। ঠিক তেমনি অনেক ভালো বন্ধু কিন্তু তার সাথে লার্নিং হয় না। ঠিক আছে, অনেক ভালো বন্ধু অ্যাজ আ কলিগ সে ভালো না। আমি এমন অনেককে পেয়েছি, অনেককে দেখেছি তারা এত ভালো বন্ধু, স্কুল কলেজ ভার্সিটি একসাথে করেছে, কিন্তু তাদের কর্মজীবনে একই কোম্পানিতে চাকরি করে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা এইরকম, রাইট? জাস্ট মিনিট, জাস্ট হোল্ড। তোমার মতো সবাই ডিস্টার্ব করে? না, কথা আছে ক্যামেরা বন্ধ করা, কোসের মধ্যে যে ঢুক কেমন করে বয়ে রইছে। ওই যাই দাও, ব্যাচেলর কো ফোন চেক করো, গার্লফ্রেন্ড কো টুং টুং কয়বার দিছে। একটা গান পরিবেশন করো। করো করো করো। অনুমতি দিব? অনুমতি দাও, আমি দিছি। কি দিছো? করো। লাকি ম্যাডাম, আপনাদের যে স্পোকেনের গ্রুপ আছে ওখানে কি বাহিরের কাউকে অ্যাড করেন? আপনি মিউট করান। এই কোশ্চেনটা আমিও করতে চাচ্ছিলাম, আমি ভাইয়াকে করতে চাচ্ছিলাম যে অ্যাড করা যাবে কিনা, যেহেতু ভাইয়ার এটা ক্রিয়েট করা। এটা মেবি স্যারের ব্যাপার, স্যার হ্যাঁ এটা হ্যাঁ, সুপার এইটাই হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি ভাইয়ার কাছে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম। আর আমার তো বেশি মানে মর্মাহত হয়ে গেছে যে ভাইয়া সব কোচিং অফ করে দিচ্ছে। না 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 কারণ না আমি না, তো এই যে হ্যালো হ্যালো হ্যালো, না না, জি আমার জি ব্যাপারটা জি কিন্তু জি এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেমন প্রায় আপনারা যারা আমার সাথে স্পোকেন করেছেন বা রাইটিং করেছেন, আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে বলেছি, আমি হয়তো বা শেয়ার করেছি কিনা, যে আমি আমার লাইফের সব থেকে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে যখন আমি আমার অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি বিশ্বাস করি আমি আমার লাইফে ওই সময়টাতে যত বেশি পড়াশোনা করেছি, আমি আমার কোনো সময়ই অত বেশি পড়াশোনা করিনি। না, আমি খুবই ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম এবং খুবই ফাঁকিবাজ পড়াশোনার ব্যাপারে, এখন আমি খুবই ফাঁকিবাজ। বাট আমি হয়তো স্কিলের ক্ষেত্রে আমি খুব কনসার্ন অন্য অনেক, এটা আমি হয়তোবা মানে আলহামদুলিল্লাহ যে অন্য 8-10 জনের থেকে হয়তো আমি অনেক বেশি অ্যাক্টিভ ইন টার্মস অফ স্কিলস যেখানে, ওখানে আমি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যাই। কিন্তু যখন পড়াশোনা করতে হয়, বইপত্র পড়তে হয়, সাবজেক্টিভ নলেজ মানে শুধু একটা সাবজেক্টে, মানে এক কথায় এগুলো একটু বোরিং টাইপের জিনিসপত্র আমার কাছে এই লাগে না। ঠিক আছে, এই জায়গাটা থেকে ফাঁকিবাজ স্টুডেন্ট আমি আগে থেকেই ছিলাম। কিন্তু আমার অ্যাডমিশন টেস্টের ওই সময়টাতে আমি অনেক বেশি পরিশ্রম করেছি, যে আমি 3-4 ঘন্টার বেশি, কখনো 3 ঘন্টা টেবিলে রাখা মানে এটা বিশাল ব্যাপার হয়ে যেত। সে আমি পার ডে 15-16 ঘন্টা এভারেজ পড়াশোনা করেছি, সময় কোনোদিন 18-19 ঘন্টা চলে গেছে। মানে এত পড়াশোনা আমি আসলে কখনো করিনি। এটার ফল আমি পেয়েছি, যে আমার যে আউট নলেজ যে বেড়েছে, স্বপ্ন বড় হওয়ার সুযোগ চলে এসেছে। যে আসলে আমি আগে স্বপ্ন দেখতাম ছোট ছোট, পরে দেখলাম যে সারা বিশ্বের মানুষ আসলে আমি যত স্বপ্ন ছোট ছোট দেখছি এটা তা না। কারণ আমি যখন উত্তরবঙ্গ থেকে একটা ছেলে আসি, আমি তখন ঢাকা শহরের রাস্তাতে হারিয়ে যাওয়ার, আমার কাছে স্পষ্ট মনে আছে ফার্ম গেটের ওই জায়গাটা থেকে আমি যখন আমার আরেকটা ফ্রেন্ড সে আসলো, বললো যে আমি গ্রিন রোডের মাথায় আসছি, আর আমি হচ্ছে মণিপুরি পাড়া 6 নাম্বার গেটের ওখানে হোস্টেলে একটা থাকতাম। ওখান থেকে সে বললো তুমি গ্রিন রোডের এখানে আসো। আমি হেঁটে হেঁটে গেলাম, এই গ্রিন রোডে এটা কিচ্ছু চিনি না, কেউ সাথে নাই, ফোনে ও নতুন আমিও নতুন। আমি 1-1.5 ঘন্টা খুঁজলাম, কারোর সাথে কারো দেখা হলো না। পরবর্তী সময় সে বাসে করে চলে যাচ্ছে, আমি বলছি ঠিক আছে যাও, বিদায় তাহলে ভাই, যাও, আর একদিন দেখা হবে, আমি তোমার মিরপুরে আসবো হয়তোবা। মিরপুরও চিনি না। তো ব্যাপারটা হচ্ছে সে যেতে ধরে হঠাৎ করে বাস থেকে বলছে এই 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 এই, দেখছি ও ওখান থেকে দেখলো যে শেষ মুহূর্তের বিদায়টা হচ্ছে। এবং বাসে নর্মালি বুঝেন ফার্ম গেটের বাসগুলোতে কিরকম ঠাসা লোক থাকে, সে পিছনের দিকে থেকে এই করছে, এটা থেকে সে নামবে কখন, কি হবে কখন, ওই পরে ফোনেই কথা হলো, দেখা আর হলো না। তো দেখেন এই যে এই ছেলেটা আমি ছিলাম। তো সেখান থেকে আসলে যেটা হয়, উত্তরবঙ্গ থেকে যখন আসি তখন আমি দেখতাম যে কালচার একটা বড় ফ্যাক্ট। ওই জায়গাটা থেকে হচ্ছে উত্তরবঙ্গের মানুষরা খুব বড় স্বপ্ন দেখতো না সাধারণত। মানে স্কুল কলেজের মানে ডিপেন্ড করে, আপনি অনেক বড় স্কুলগুলো থেকে পড়াশোনা করেছেন, অনেক নামি দামি জায়গা থেকে পড়াশোনা করেছেন, তখন এরকম হয়। তো আমি হয়তো বা একটা থানা শহর থেকে পড়াশোনা করেছি, পরবর্তীতে হয়তো বা একটা জেলা শহর থেকে আমি পড়াশোনা করেছি, কিন্তু বা বিভাগীয় শহর থেকে পড়াশোনা করেছি। তো
তো তখন দেখা যাচ্ছে স্বপ্ন ঢাকার তুলনায় তখনকার ওখান থেকে মানুষের ঢাকা চলে আসাটা ছিল অনেক বড় একটা ব্যাপার। ঢাকা এসেছি মানে আসলে বিদেশ এসেছি। তো এই চ্যালেঞ্জটাকে যখন আমি ফেস করি তখন আমি আমার লাইফে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আমার ছিল। আমি যে সময় আমার রাজশাহী যাওয়ার যখন সুযোগ, রাজশাহীতে আমার সেটেল হওয়ার সুযোগ, সেই জিনিসটা কিন্তু আমি ইনসিস্ট করেছি, কারণ আমি ওই এক জিনিস দ্বিতীয়বার করতে চাইনি। কেন? যে বিদেশে পড়াশোনা করে আবার দেশে ফিরে আসাটা ভালো, দেশের জন্য কাজ করা ভালো, কিন্তু আমি কখনোই একটা বড় কম্পিটিটিভ সিটি থেকে ফিরে এসে এলাকাতে এসে আমাকে যদি আমি এমন একটা উদ্যোগ যদি থাকে যে আমি আমার এলাকাতে ফিরে আসবো, এলাকার ডেভেলপমেন্টের জন্য কিছু করবো, দ্যাটস অ্যানাদার ম্যাটার। তা আমার যদি ব্যাপারটা হয় আমি ওই কম্পিটিশনে টিকতে না পেরে আমি এখন কোথায় যাই, এলাকাতে যে একটা কোনো কিছু করি, এই জিনিস আমি মানে সামহাউ হ্যাবিচুয়েটেড না। তো এই জন্য আমি চিন্তা করেছি এই ঢাকা সিটিতে আমি এখানে এসেছি, হতে পারে আমার বাংলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস অ্যানাদার ম্যাটার, কিন্তু আমি যে ঢাকা সিটিতে আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি ওই সময়টাতে একটা ভালো পজিশনে ছিলাম। ফোকাসে তখন আমি কোচিং করতাম, ফোকাসে সারা বাংলাদেশের মধ্যে থার্ড ছিলাম ওই সময়টাতে। তো আমার কাছে তখন মানে অনেক রঙিন স্বপ্ন ছিল ইউনিভার্সিটি সম্বন্ধে। তো আমার লাইফে একটা খুব টার্নিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়, যে আমার যদি ঢাকা ইউনিভার্সিটির চান্সটা হতো আমি আমার লাইফে হয়তো খুব বেশি যেতে পারতাম না, কারণ আমার ক্যারিয়ারে জিদ আসতো না ক্যারিয়ারের প্রতি। হ্যাঁ, তো ওই জায়গাটা আমার একটা লাইফে অনেক সময় আপনার অনেক ধাক্কাগুলো আপনাকে গড়ে তুলবে। তা আমি এই জায়গাটা থেকে মনে করি বারংবার আমার কাছে মনে হয় শামিন ম্যাম, যে আসলে আমি ওই সময় যে 1-1.5 বছর যে হারিয়ে গিয়েছিলাম সবকিছু থেকে, বন্ধু বান্ধব কোনো কিছু নেই, আমি কোনো কন্ট্যাক্ট নেই, আই ওয়াজ অনলি উইথ মাইসেলফ, এই জিনিসটাতে যদি আমি আরেকবার ফিরে যেতে পারতাম, ভেবেই যাচ্ছি বছরের পর বছর ধরে, দশক পার হয়ে গেছে, এই ভাবনা শেষ হচ্ছে না। হ্যাঁ, তখনই আমার একটা চিন্তা ভাবনা, আসলে আর কত, একটা সেটেলমেন্ট, একটা ব্রেক নেওয়া দরকার। Sometimes you have to observe your life, your own life. You have to identify your mistakes. আমি একটা সময় লিখতাম আমার কোন কোন জায়গাগুলোতে গ্যাপ হচ্ছে। তা আমি আসলে লকডাউনের কারণে কিছু জিনিস আপনারা একটা সময় বুঝবেন যে যখন প্রমোটেড কেউ হয় ইন ইউর অফিস, when you are being promoted, এটা ভালো, সম্মান দেয়, কিন্তু আপনি একটা সময় হঠাৎ করে খেয়াল করে দেখবেন আপনি চাইলে আর স্কিপ করতে পারেন না। অনেকে বলে আরে তুমি তো ডিপার্টমেন্টে হেড, তোমার তো আর টেনশন নাই, তুমি তো ছুটি কাটাতে পারবা। যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ইনচার্জ বা হেড তারা জানেন ছুটি কাটানোটা কি জিনিস, তারা পারেন না, কারণ তাদের উপর রেসপন্সিবিলিটি এক্সপেক্টেড। আপনার উপর কেউ চাপিয়ে দেবে না, আপনাকে বলবে আপনি তো রেসপন্সিবল মানুষ, আপনি কিভাবে এটা করলেন, হয় না। তো এই জায়গাটা থেকে তাদের টেনশন চাপ আরো বেশি বেড়ে যায়। যত আপনি উপরে উঠবেন তত আপনি দেখবেন আপনার নিজের জন্য সময় কমে যাবে। তো এই জন্য কিছু সময় একটা ব্রেক নেওয়া, লাইফে চলতে চলতে একটা ব্রেক নেওয়া উচিত। কিছু সময় মানুষ একাকি ট্যুর দিতে হয়, অনেক কিছু করতে হয়, একাকি অবজার্ভ করতে হয়। তো ওই জন্য বলতে পারেন যে একটু নিজের কাছ থেকে, জীবন থেকে সময় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই জন্য কিছুটা দিন একটু আমার মনে হচ্ছে যে আমার লোড গুলো, আমি অনেক কিছুতে ইনগেজ হবো না, সোশ্যাল মিডিয়াতে ওইভাবে থাকবো না। এটা আমার একটা পরিকল্পনা হঠাৎ করে এসেছে, যেহেতু সামনে একটা ঈদ এসেছে, অনেক কিছু আমি এই জন্য দায়িত্ব পালন করব। এবার ঈদে যে একটু ছুটিটা বেশি কাটাবো, আমি নর্মালি আমার লাইফে যত ছুটি কাটানি ততদিন হয়তো ছুটি কাটাবো, অ্যারাউন্ড 10 to 11 ডেজ আমি ছুটি কাটাবো এবার। তার মানে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত না, যেখানে আমি 3 থেকে 4 দিনের বেশি কখনো ছুটি কাটাইনি। 2018 থেকে 2019 সালের মধ্যে 2 বছরে সাইফোর্সের সব থেকে কম যে ছুটি কাটিয়েছে দুর্ভাগ্যজনক সেই ব্যক্তিটা আমি। ঠিক আছে, সব থেকে কম ছুটি, রাইট? ইভেন কোনো অসুস্থতারও কোনো ছুটি নেই। আমাকে একবার জিজ্ঞাসা করেছে আপনি অসুস্থ হন না? ও হবো নাকি বলে, মানে এটা কি অর্ডার দেওয়া যায়? অসুস্থতা সামহাউ হই না, হচ্ছে অসুস্থতা আসলে কিন্তু মানুষের একটা প্রশ্রয়ের ব্যাপার। সামহাউ প্রশ্রয়, মানে এটাকে প্রশ্রয় পাওয়াটাকে আমি ঠিক বলবো না, ঠিক মানে ব্যাপারটা হলো যে আপনি যদি অসুস্থ হয়, মানুষ শরীর খারাপ লাগে, তারপরে যদি আপনি উঠে দাঁড়ান এটা আপনার কাছে টিকবে না। তো এই জন্য একটা সময় না, তাছাড়া তো আস্তে আস্তে ব্যাক করবোই সবকিছু, তাই না? কথা না বলতে পারলে তো ভালো লাগবে না। ভাইয়া আমি স্যার ওয়েট করব স্যার আমি আপনার মনে করি স্পোকেন আপনার মনের শক্তিটা খুব বেশি। কোর্সেতে। ছিল কতটা এটা বলতে পারেন। আমার লাইফে অনেকেই আমাকে অনেক কিছু বাধা দিয়েছে, যেমন আমি একটা জায়গাতে খুব স্ট্রিক্ট। আমার ওয়াইফ আজও বলে তোমার এই একটা জিনিস, এটাতে পৃথিবীতে তুমি কাউকে ইন করতে দাও না, সেটা হচ্ছে আমার ক্যারিয়ারের ব্যাপারে শুধু আমি ডিসিশন নেই, এটা পৃথিবীর অন্য কাউকে আমি এই রাইটটা দেই না। ক্যারিয়ার আমার, আমার জীবন, আমার আনন্দ, আমি আমার সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে, লাইফ ইজ টু শর্ট টু স্পয়েল আ সিঙ্গেল সেকেন্ড ডুইং দ্য ওয়ার্ক ইউ ডোন্ট লাইক। এত ছোট্ট একটা জীবন, যেখানে এটা এতটাই ছোট জীবন
যেখানে আপনি আসলে যা পছন্দ করেন না তা করে কাটানোর মতো ভুল করা যাবে না। বিকজ ইফ আই উড হ্যাভ মাল্টিপল লাইফস, 3-4টা লাইফ থাকতো, আমি হয়তো একটা দিয়ে দিতাম ফ্যামিলিকে, একটা দিয়ে দিতাম এটাকে, আর একটা রাখতাম নিজের জন্য, বাট আনফরচুনেটলি আই হ্যাভ অনলি ওয়ান লাইফ, সো আই হ্যাভ টু ব্যালেন্স এভরিথিং। সেই জন্য ব্যাপারটা হচ্ছে ক্যারিয়ারের ব্যাপারে, শান্তির ব্যাপারে, এই জিনিসগুলোর ব্যাপারে সবকিছু যে যা করে করুক, বাট ওয়্যার আই উইল বি। আর সব থেকে বড় বিষয়, আপনি যখন ডিফারেন্ট ড্রিম দেখবেন সমস্যা বেশি হবে। কিন্তু একটা জায়গায় একটা সময় আমি তো শেয়ার করতাম, তো একটা সময় যখন আমি বুঝে ফেলেছি তখন থেকে শেয়ার করি না। তো আমাকে অনেকেই খুব ক্লোজ ব্যক্তিরা জিজ্ঞাসা করে আসলে তোমার টার্গেটটা দিন শেষে কোথায়। তা আমার এই টার্গেট কিন্তু আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, এবং আমি খুব, আমার গোল খুব ক্লিয়ার, আমি কারোর সাথে শেয়ার করিনি, কোনোদিন করবোও না। কেন? গোল জিনিসটা না যখন আপনার নিজের ভিতরে থাকে না, এটা আগুনে পুরাতে পুরাতে আরো কঠিন করতে হয়, গাঢ় করে ফেলতে হয়, কালো করে ফেলতে হয়, যে আপনি নিজের ভিতর পুরায় পুরো একে শক্তিতে রূপান্তর করবেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন আপনার এটা এরকম থাকবে না, আপনি যখন সবাইকে শেয়ার করবেন, সবাই তখন তার কমেন্ট গুলো ছুড়ে দেবে। কেন? মানুষ যে সম্বন্ধে যা জানে সেই কমেন্টটাই ছুড়ে দেয়। আপনার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স নাও হতে পারে সমান। আপনি বলছেন যে আসলে এই জীবনটা দারুণ, ওই জীবনটা দারুণ, আমি বললাম যে যেমন একটা জিনিস কি, আমরা অনেকে বলি আনকালচার্ড, পৃথিবীতে কেউই আনকালচার্ড না, প্রত্যেকের একটা নিজস্ব কালচার আছে, যে আমি এই সোসাইটিতে বিলং করি, এইটা আমার কাছে ভালো লাগে। তো আমরা অনেক সময় আমাদের সাথে ম্যাচ না হলেই আমরা বলি খ্যাত। যারা ওই ক্ষেত এলাকার লোক আছে তাদের কাছে শহুরে জিনিসটা তারা বলবে আধিক্যতা, যেটা আমাদের কাছে ম্যানার সেটা তাদের কাছে বলে আধিক্যতা, এত বেশি বেশি করার কি। তার মানে কি, প্রত্যেকের চোখে, আমি অনেকদিন আগে, আজ থেকে 4 বছর আগে একটা ফিলোসফি বলেছিলাম, একজন ইমামের চোখে একজন সন্ত্রাসী ভালো না, খারাপ মানুষ, একজন সন্ত্রাসীর চোখে একজন ইমাম খারাপ মানুষ। তার মানে আমাদের কমিউনিটি বলে দেয় আমরা আসলে কেমন। হ্যাঁ, আর খুব বিখ্যাত কথা আমার কাছে এটা খুব ভালো লাগে, রুপার্ট ফার্থ বলেছিল হিটম্যান এজেন্ট 47-এ, উনি বলেছিল উই ডিটারমাইন হু উই আর বাই হোয়াট উই ডু। আমরা কি করি তার দ্বারা নির্ধারিত হয় আমরা কারা। দ্যাট মিন্স বাই অ্যাপিয়ারেন্স পারহ্যাপস উই ক্যান বি সিন অ্যাজ হিউম্যান বিংস, যে আমরা মানুষ, বাট বাই আওয়ার অ্যাক্টিভিটিস উই ডিটারমাইন হু উই আর বাই হোয়াট উই ডু। আমরা যা করি তার মাধ্যমে আসলে ডিটারমাইন হয় হু উই আর। We are just genetically we are Homo sapiens or we are the best creation of the world, right? এটা আসলে প্রুফ করে ওই সময় দেখেন না, মানুষের কত ইনহিউম্যান অ্যাক্টিভিটিস মানুষজন করে, মানুষের কোনো কিছু নাই, রাস্তাতে একজন সমস্যা হচ্ছে তারা বলে আরে আমার কি, কথা ঠিক আমার কি। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি, রাস্তাতে যদি একটা জটলা লাগে, একটা মারামারি হয়, আমি লিয়াকত যখন ওই জায়গাটাকে দেখি, আমিও অনেক সময় দেখি, কিন্তু ইনভলভ হয় না, এরকম করা যাবে না, আটকাতে যাইনি একটা সময়, যেটা সেটা হয়তো বা 1 যুগেরও বেশি আগের কথা, কিন্তু যাই না কেন? হয়তো বা লাইফে অনেক দুর্ঘটনা ছিল, অনেক নানা রকম সমস্যা ছিল, যেগুলো কারণে চিন্তা করেছি জীবনে যদি আপনার টার্গেট থাকে অনেক দূর আপনি যেতে চান, এই সবগুলো আপনার নিজের ডায়েরিতে লিখে রাখবেন, জবাব দেবেন। কারণ আপনি যদি অনেক দূর যেতে চান, ঝামেলায় জড়ানো যাবে না। ক্যাসিয়াস ক্লে, মানে যাকে আমরা চিনি মানে ইয়া হিসেবে, মোহাম্মদ আলী হিসেবে, হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে বক্সার আলী, তো ব্যাপার হচ্ছে দেখেন এই মানে ওনার ব্যাপারটা হচ্ছে যে উনি বলে, উনি তো মুসলমান ধর্ম পরবর্তীতে গ্রহণ করেন, তো উনি একটা কথা বলে এই বক্সার আলী, যে যখন মোহাম্মদ আলী বলে যে আপনি যখন বক্সিং করবেন, ইফ ইউ আর নট ফিট, ইফ ইউ আর নট এনার্জেটিক, আপনি যদি মনে করেন আপনার প্রতিপক্ষ অনেক স্ট্রং, ডোন্ট ট্রাই টু ফাইট, ট্রাই টু অ্যাভয়েড, বিকজ when you will keep avoiding, that man or that person will lose. That means your enemy will lose his power, his or her power, and once he or she is losing his power, he or she will give you chance to hit him, to attack him. You will get the option. তো সে যেটা করতো, সে প্রথম যখন হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল, যেটা আমাদের বিশ্বকাপ আমরা বলি যেমন, তেমনি ওদের যে ইয়ারলি যে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ থাকে, তো তৎকালীন সময় ফ্লয়েড প্যাটারসন, সনি লিস্টন, বিশেষ করে সনি লিস্টন একটা 100 কেজি দৈত্য ছিল,
এই সনি লিস্টনের বিরুদ্ধে কেউ জেতার গুন্ডা ছিল, সে বাই প্রফেশন সে একজন গুন্ডা। তো এই যখন আলী যখন তার সাথে যুদ্ধ করতে গেল বক্সিং এ, তখন আলী যে দেখলো যে তার আলীর ওজন হচ্ছে 65 কেজি তখন, আর 100 কেজির একটা দৈত্য। সে আরো মানে আলীর চেয়ে আলী একটু লম্বা বেশি ছিল কিন্তু চিকনা, তো চিকন। তো এই জায়গাতে আলী চিন্তা করছে আমি কিভাবে পারবো, এই তো মেরে শেষ করে ফেলবে। তখন আলী যে জিনিসটা খুব বেশি প্র্যাকটিস করেছে সেটা হচ্ছে মারলে কিভাবে দ্রুত সরে যেতে হয়। কারণ আপনি যখন একটা পাঞ্চ করবেন অনেক জোরে, শেষ মুহূর্তে যখন আপনি সরে যাবেন, এটা যখন কোথাও লাগবে না তখন এই এনার্জিটা ওয়েস্টেজ হবে, এটা বডি থেকে ডাবল নির্গত করবে। ফুটবলও একই, আমরা বলে যদি কিক লাগে আমরা কমফোর্টেবল, কিক না লাগলে আমরা ব্যালেন্স করতে পারি না, এবং আমরা এনার্জি আরো বেশি হারিয়ে ফেলি। তো আলী যেটা করতো সে সরে যেত, এই সরে যে সনি লিস্টন টায়ার্ড হয়ে গেছে, তারপরে একটা সময় সে তো এনার্জি ধরে রেখেছে, তারপর সে একেবারে স্পিড আপ করা শুরু করে। কিছু সময় লাইফে ছেড়ে দিতে হয়, কারণ আপনি যদি নর্মালি উইনস্টন চার্চিল বিশ্বের একমাত্র প্রাইম মিনিস্টার যে কিনা সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পটভূমির উপর বেস করে উনি একটা সাহিত্য লিখেছিলেন যেটা পরবর্তীতে নোবেল মানে লিটারেচারে নোবেল পায়। তো উইনস্টন চার্চিল উনি একটা কথা বলেন, ইফ ইউড লাইক টু, দ্যাট মিনস আপনি যদি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে চান আর লোকজন যদি আপনাকে পাথর ছুঁড়ে মারে, আর আপনি যদি এই পাথরগুলোকে সরিয়ে রাস্তা বারবার ক্লিন করে তারপর আবার হাঁটা শুরু করতে চান, ইউ উইল নেভার বি এবল টু রিচ ইউর ডেস্টিনেশন, কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো আপনাকে যেটা প্রথমে করতে হবে, ওটার উপর দিয়ে হাঁটা চলা শিখতে হবে এবং এড়িয়ে যেতে হবে, ওটার উপর দিয়ে সন্তর্পণে পা ফেলতে হবে, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো যুদ্ধ আন্দোলন না, বিকজ ইউ উইল গেট টাইম। নাও ইউ আর ইন আ মিশন, নাও ইউ আর ইন আ মিশন। আপনি যখন মিশনে আছেন তখন আপনার টার্গেট হলো যে আপনি এই মিশনে থেকে এলোমেলো করা যাবে না। আমার কাছে স্পষ্ট মনে আছে আলিফ লায়লাতে দেখেছিলাম একজন রাজকুমার, তার রাজকুমারী, তার যে পছন্দের, যার সাথে তার প্রণয়, এই সম্পর্ক এক অতুলনীয় সম্পর্ক, তার সাথে অন্য এক অনুভূতি। সেই রাজকুমারীকে যখন কোন এক জাদুকরকে উঠিয়ে নিয়ে গেল, তখন ওইখানে অনেককে পাঠিয়েছে, সে কেউ ফিরে আসে নাই, কারণ ওই জায়গাতে একটা গুহার ভিতর দিয়ে যেতে হয়। এই গুহার ভিতর দিয়ে যখন যেতে হয় তখন ওই জায়গাটাতে সে 25,000 সৈন্য নিয়ে গেল, কি ব্যাপারটা দেখার জন্য। তো ওই গুহাতে একটা ব্যাপার আছে, ফোকাস কোথায়? সামনে। কি করতে যাচ্ছি? সামনে, ওখানে যুদ্ধ করতে যাব। কিন্তু মেইন সমস্যা, হাজার কিছু প্রতিকূলতা পাড়ি দিয়ে আসলো, ওই গুহাটা কেউ পার হতে পারতো না। কেন? ওই গুহাতে নানান রকম ভয়ঙ্কর আওয়াজ, অনেক কিছু ইয়ে হয়, এবং যে কোনো সময় যে কোনো অ্যাটাক হতে পারে, নানান কিছু। কিন্তু আপনি যদি একবার পিছন ফিরে তাকান, আপনি সাথে সাথে মূর্তি হয়ে যাবেন। দ্যাট মিনস ইউ হ্যাভ নো অপশন টু অ্যাডভান্স ইয়োরসেলফ। এই 25,000 সৈন্য একটু পরে যখন সাউন্ড হচ্ছে, কে পিছন থেকে না জানি কে আসছে, কে আমাদেরকে মেরে ফেলবে, কি অপশক্তি আমাদেরকে অ্যাটাক করবে, অনেকে পিছন ঘুরে যায়, সাথে সাথে একটা আওয়াজ হয়, এটা দেখে আরো অনেকজন। এইভাবে 25,000 সবাই পিছন ঘুরে তাকিয়েছিল, সবাই মূর্তি হয়ে গিয়েছিল একজন ছাড়া, ওই রাজকুমার। বিকজ হি ফেল্ট হিজ নিড, যেটা ওই 25,000 সৈন্য ফিল করে নাই। দ্যাটস ওয়াই সে এতটা ফোকাস ছিল, সে পিছনে আর তাকায় নাই। And that's why he was able to go there and save his love. So what is your love, my dear? Your love is your career, your identity, your ability, your self-respect, your dignity in the society. এই জিনিসটার প্রতি আপনাকেই সচেষ্ট হতে হবে। আরো অনেকে আপনাকে পিছনে ব্যাক করার জন্য অনেকভাবে পুল করবে, অনেকভাবে টেনে ধরবে, বাট আপনার ফোকাসে ঠিক রেখে সবকিছুকে স্কিপ করে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। একটা সময় পর আপনি যখন সাকসেসফুল হবেন, আপনি যদি একটা দাঁত ব্রাশ করার ভিডিও বানান, এটাও ভাইরাল হয়ে যাবে। ওইভাবে দেখবেন অনেক লোক দাঁত ব্রাশও করবে, মনে করবে এভাবে দাঁত ব্রাশ করলে সফল হওয়া যায়। বিল গেটস যাই বলে তাই কথা। বিল গেটস এর থেকে অনেক দামি দামি কথা আমাদের রাস্তাঘাটে অলিতে গলিতে ইয়াং জেনারেশনরা এখন বলছে, অনেক দামি দামি কথা, কিন্তু তারা খুব বিখ্যাত হয়নি বলে তাদের কথার কোনো দাম নেই।
পার্সোনাল ব্র্যান্ডিং এ আমাদের বাংলাদেশের লোকজনরা ওইভাবে বুঝছে না। পার্সোনাল ব্র্যান্ডিং, নিজের একটা ব্র্যান্ডিং, নিজের একটা ইমেজ। এমন অনেক ব্যক্তি আছে, আমি এমন অনেককে চিনি যারা 5টা 6টা ইভেন অনেককে দেখেছি 10টা কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করে। তাদের আর্নিং কয়েক মিলিয়ন বাংলাদেশি টাকায়, বাংলাদেশেই কাজ করে। তাদের নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করেছে, কিন্তু একটা সময় তারা অনেক আর্নিং এর সুযোগ থাকা সত্ত্বেও সেদিকে যায়নি। তারা নিজেদের অবস্থানটাকে ডেভেলপ করেছে। কারণ কি, নলেজের একটা বয়স থাকে, অসম্ভব কিছুই না, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট বয়সের পরে তার গতি কমতে থাকে। তো গতি যখন বেশি থাকে তখন আপনি যদি না নেন, পানি যখন অনেক বেশি পড়ছে আপনি তখন পানিটা নিলেন না, যখন কম হচ্ছে তখন আপনি নিতে গেলে তো অনেক সময় লাগবে। টাইম ইজ আ ফ্যাক্টর। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে কিছু সময় জীবনের সবকিছু থেকে একটু হারিয়ে নিজেকে দেখতে হয়, নিজেকে জাজ করতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, কাঠগড়ায় দাঁড় করাতে হয়, হিসাব নিতে হয়, বিচার করতে হয়, শাস্তি দিতে হয়, ভালো করলে রেওয়ার্ডও দিতে হয়। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কানেকশন, কমিউনিকেশন, বন্ডিং, এভরিথিং উইথ ইউর সেলফ। তখন আপনার ক্যারিয়ারটা ভালো হবে। আমি অনেক সময় জাস্ট একটা কথা বলছি, অনেক সময় আমি দেখি অনেকে ফেসবুকের ছবিগুলোকে যখন অন্যদেরকে কারো ছবি দেওয়া দেখে, অন্যরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই অ্যাচিভমেন্ট অন্যরকম একটা খারাপ লাগে। এই খারাপ লাগাটা হয়ে যদি আমার এমন থাকে আমিও ভালো কিছু করবো, দ্যাটস ফাইন। কিন্তু অনেকের হিংসাটা এমন ভাবে হেট্রেড চলে আসে, এমন ভাবে আমাদের ইনভিয়াস আমরা হয়ে যাই, আমাদের কাছে মনে হয় কেন ও, কেন এত বাড়াবাড়ি কেন। দেখেন, অথবা আবার আমরা কিছু কিছু কি অনেকে ফেসবুকে খুব সবসময় সকালবেলা উঠি মর্নিং সেলফি, সন্ধ্যাবেলা ইভিনিং সেলফি, ঘুমাতে যাই নাইট সেলফি, ঠিক আছে, সব জায়গাতে সবসময় ইনফরমেশন, সবসময় আপডেট করছে। মানে দিনে 4টা 5টা, আমি এমন অনেককে দেখেছি দিনে 10 বার করে ফেসবুকে কিছু না কিছু আপলোড করে, এবং সেটা পিকচার জাতীয় এবং ভালো জিনিস। দেখা যাচ্ছে কেউ 10টা চকলেট, কেউ 5টা চকলেট দিলে সেটারও ছবি তুলে দিয়ে দিচ্ছে, সাডেন গিফট ফ্রম অমুক, সাডেন গিফট ফ্রম অমুক, রাইট। নানান ভাবে যখন এই জাতীয় করে, সাইকোলজি এই জিনিসটাকে বলে, আমি যেভাবে দেখি, আমি যতটুকু সাইকোলজি পড়েছি তাতে আমি বুঝি, that person is not happy inside. কারণ দ্যাটস ওয়াই সে বিভিন্ন এমন একটা জায়গায় ছুড়ে দিচ্ছে যেখানে অনেক মানুষ দেখছে, অনেক মানুষ অনেক কমেন্ট করছে, সেটার মাধ্যমে সে হ্যাপিনেস নিচ্ছে। দ্য হ্যাপিনেস ইজ নট ইনসাইড। যদি এটা থাকতো তখন এই এক্সটার্নাল কে কি বললো তাতে কি, আই নো হু আই অ্যাম, দ্যাটস ইম্পর্টেন্ট। তখন দেখা যাচ্ছে তার ফোকাসটা হয় অন্যরকম। তা আমাদের বাংলাদেশের মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় সমস্যা হয় যে আমরা এই অন্যের উপরে খুব ডিপেন্ডেন্ট, অন্যের কমেন্ট গুলোর উপর খুব ডিপেন্ডেন্ট। কেন? আমাদের নিজেদের সাথে খুব বেশি কথা নাই তো, নিজেদের সাথে বসি না, নিজেদের কে জেরা করি না, কথাবার্তা বলি না, নিজেদের ভালো লাগাকে গুরুত্ব দেই না, একা একা হাঁটি না, নিজেকে সময় দেই না, ভালো লাগাটা, নিজের বন্ধু হই না। তো কিভাবে আপনি নিজের কাছ থেকে হ্যাপিনেস পাবেন? ইউ আর জাস্ট ফলোইং দ্য রেসপন্সিবিলিটিস, জাস্ট ফলোইং দ্য রেসপন্সিবিলিটিস। আজকে এর ওটা সামলাতে হবে, কালকে ওর ওটা সামলাতে হবে, এই প্রবলেম ওই প্রবলেম, এই ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ইউর ম্যানেজমেন্ট? ইউ আর দ্য সেন্টার অফ দ্য সার্কেল. You are the center of the circle. If you fail, the whole circle will fail. Then it would be also your responsibility. ঠিক যেরকম অনেক পরিশ্রম করতে করতে দুরারোগ্য ব্যাধি হলো, মাত্র 37 বছর বয়সে জীবনটা হারিয়ে ফেললো। ওই ফ্যামিলি কি, একটা ছোট্ট বাচ্চা আছে তার 3 বছর বয়স, 4 বছর বয়স, ওই ফ্যামিলি কি ওই ব্যক্তিটাকে ইয়া করে না? এত ইনসিনসিয়ার মানুষ আমাদের কোথায় একবার ভাবলো না? নিজের যত্ন না নিয়ে অল্প বয়সে জীবনটা হারিয়ে ফেললে আমাদের কি হবে ভাবলো না? দেখেন, সারা জীবন দোষী দিয়ে দেবে। What does it mean? You will have to balance everything, right? Because if you don't take care of yourself, there's no one has the responsibility to take care of you. Yeah, some people, very close one, your husband, your wife, or your brother, your daughter, your sister, your son, or your parents, they can take care of you. But তারা প্রত্যেকে বিভিন্ন সময় দায়িত্বরত হবে। But the whole lifetime is your responsibility. এই জন্য নিজেকে স্কিলড করতে হবে। পৃথিবীতে দিন শেষে হচ্ছে মার্টিনেস 3টা গোল আটকিয়েছে, মার্টিনেসকে আর্জেন্টিনার গোলকিপার, তাকে আমরা বাহবা দিচ্ছি। কালকে 3টা মার্টিনেস কিন্তু যদি মিস করে ফেলে,
মার্টিনেজকে নিয়ে কিন্তু হেডলাইন হবে, মার্টিনেজে ডুবলো আর্জেন্টিনা, হবে, কথা হবে। পৃথিবীটাই এমন, once you are stopped with your performance, you don't have any dominance, you don't have any prominence, right? সেটাই পৃথিবী। সো আমাদেরকে সবসময় পারফরমেন্স দিয়ে যেতে হয়, সবসময় পারফরমেন্স দিয়ে যেতে হয়। তো দ্যাটস ওয়াই আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে। হ্যাঁ, আমি ওই যে আপনাদেরকে কোনো এক ক্লাসে মনে হয় বলেছিলাম, জীবনে আপনি যখন কনফিউজড হবেন তখন মনে রাখবেন আপনি সঠিক রাস্তায় আছেন। কেন কনফিউজড মানে কি? একটা জিনিস হলে তার কনফিউজড হয় না সে। কনফিউশন মিন্স ইউ হ্যাভ মোর দেন ওয়ান আইডিয়া, ইটস আ ম্যাচিউরড লেভেল, দ্যাট মিন্স এটা আপনার জন্য পজিটিভ, তাই না? আপনি একটার বেশি চিন্তা করছেন, 5টা ড্রেস কেনেন ঈদে, ঈদের দিন কোনটা পরবেন কনফিউজ হবেন। একটা ড্রেস কেনেন, দেয়ার ইজ নো কনফিউশন। তার মানে কনফিউশন আসছে মানে কি? ইউ নো মোর, কিন্তু সেটাকে রাইট প্লেসে ঠিক করাটা একটু মুশকিল হয়। সো এটা পজিটিভ, তার মানে আপনার কাছে অনেক কিছু আসছে, এটাকে জাস্ট ব্যালেন্স করে ফেলা। সো জাহাজ যখন চলতে শুরু করবে তখন ডুবতে শুরু করবে, চালু রাখেন, ভাসতে শুরু করবে। আপনারা অলরেডি আপনাদের অবস্থাটা যেটা হয়ে গেছে, ধরেন আপনাদের যে আইস যে কঠিন ছিল, দ্য আইস হ্যাজ বিন মেল্টেড, গলে গেছে, জাস্ট আপনাকে এখন প্রসিড করতে হবে সামনের দিকে। হ্যাঁ, সেইটা হলো মোটামুটি ভালো। তো এই জন্য আসলে মূলত একটা ছোটখাটো বলতে পারেন ব্রেক নাও। আমি সবাইকে এটা বলি, বাইরের দেশের একটা কালচার যে বেশ কিছু একটা পড়াশোনার পরে ব্রেক দেওয়াটা বাধ্যতামূলক। আমাদের দেশে এগুলো কালচার না, এগুলো হয়ে গেছে আলসার, এই আর কি। আচ্ছা, আমি অনেকক্ষণই মাঝখানে হঠাৎ করে কোথা থেকে যেন সময় নিলাম, কি বলে ফেলছি অনেকক্ষণ, আই এম সরি। হ্যাঁ, আচ্ছা, দু একজনের কাছে কি শুনবো, কেউ বলবেন একদম শর্টলি, যেহেতু আমাদের 11:30 বেজে যাচ্ছে। ভাই আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম। ওই যে জাস্ট আফসানা মৌলির পরেই তাহলে আপনাকে কাছে শুনবো। হ্যাঁ, আফসানা মৌলি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, সবাইকে একটু একটু করে সুযোগ দেন, 1 মিনিট করে। তাহলে তো আসলে রাত 1টা বেজে যাবে। আচ্ছা স্যার, আমার স্পোকেন ক্লাস শেষ হওয়ার পরে ভাবছিলাম যে তখন এতটা মন খারাপ হয়নি, কারণ রাইটিং ক্লাস আছে, একটা সান্ত্বনা টাইপ ছিল, তো এত খারাপ লাগেনি স্যার। আজকে এটাও শেষ হয়ে যাচ্ছে। স্যার, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের কারণে আমি মাঝখানে একটু ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, ফ্রাস্ট্রেটেড ছিলাম। আপনার কোর্স করার পরে আপনি মজা করে কিছু শেখান স্যার। আপনার স্পিচে স্যার আমি সব ভুলে গেছি স্যার, এই জন্য প্রথমত থ্যাংক ইউ স্যার এই ব্যাপারটার কারণে। আর আমরা সবাই, গ্রুপটা তো শেষ হয়ে যাচ্ছে, মানে কোর্সটাও তো শেষ হয়ে যাচ্ছে, তো আমরা সবাই যদি সিম্পল আর্টিকেল বা টেন্স বা কনসিভ যার যে সমস্যাই থাকি না কেন, সবাই সবার সাথে শেয়ার করি, লজ্জা না করে বা কোনো প্রকার হেজিটেশন না করে আমরা সবাই সবার প্রবলেম গুলো শেয়ার করি। আশা করি ভালো একটা কিছু করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা তো দেখছি আফসানা একেবারে শর্টলি বলে ফেলছে, বাহ বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ আফসানা। ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, যেহেতু ঢাকাতে আপনি আছেন, তো ঢাকাতে আমাদের সবার একটা গেট টুগেদার আমরা করবো, হয়তো বা এই বছরের শেষে, আমরা এটাকে এই বছর শেষ করবো আর কি। সো চলেন আমরা একটু শামিন আলমগীরের কাছে শুনি। জি শামিন ম্যাম। তো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যেহেতু ক্যামেরা মনে হয় অন করবেন না, তাহলে আমরা না ভাইয়া একটু না করি, কারণ আচ্ছা হ্যাঁ, আমি লাস্ট আচ্ছা ঠিক আছে, কিছুদিন ধরে আমি জাস্ট ওই যে আমার হ্যাঁ আপনি চলে এসেছেন অলরেডি সামনে। আমি আম্মু অনেক সময় বলেছে যে আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা না বাদ দাও, তোমার এত খারাপ লাগছে, কারণ আমি হয়তো মানে বলা হয়েছে যে আমি জ্বরে ছিলাম কিছুটা দিন, কিন্তু তারপর কেন জানি আপনার ক্লাসে যখন ইন করতাম তখন না ওই ফিলটার কাজ করতো না যে আমি অসুস্থ বা আমি কিছু, মানে সবসময় ব্রেনটা কাজ করতো যে হ্যাঁ ভাইয়া কিছু দিচ্ছে নতুন ভাবে, যে জিনিসটা আমাকে হেল্প করবে পরবর্তীতে। আর ভাইয়া আমি অনেক বছর একটা গ্যাপ ছিল আমার, যেহেতু আমি 2011-তে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এর মাঝে কখনোই কোনো কিছু মানে করা হয়নি আমার। আমি এমবিএটা আপনার হাফ ডান করে রেখে দিচ্ছি, যেটা সত্যি কথা, 2012 পর্যন্ত আমি হাফ ডান করে রেখে দিচ্ছি। তারপরে দেশের কয়েকটা বাইরের জায়গায় একটু জাস্ট বেড়ানোর জন্য ফ্যামিলির সাথে, সবকিছু মিলে না আমি খুব মানে একা সময় পাস করছি এই 11টা বছর। আমি শুধু আমার বাসায় আমি আমার আম্মু,
মানে আমি জানি না যে সবার কেমন কতটা খারাপ লাগবে, কিন্তু হ্যাঁ আমার অনেক খারাপ লাগবে। কারণ মানে একাকিত্ব লাইফটা অনেক কঠিন। আমি যখন এখানে ইন করতাম ভাইয়া, আমি অন্য জগতে বাস করতাম। আমি আহ, আমি সরি স্যার, আমি একটু না না ইমোশনাল হয়ে গেছি, আমি সরি। না না, ইটস ওকে, এভরিওয়ান হ্যাজ পেইন ইন দ্য লাইফ, কারণ এভরিওয়ান। হচ্ছে আমার হ্যাঁ আমার পড়াশোনা খুব ভালো লাগে, আমার শিখতে ভালো লাগে, আমার জানতে ভালো লাগে। আমি অনার্স মাস্টার্স দুটোতেই অ্যাওয়ার্ড পেয়েছি আমি সরকারের দিক থেকে, কারণ আমি বাংলাদেশের ভিতরে ইয়েতে আসছি। কিন্তু আমার ওগুলোতে না কোনো কাজে হয়নি। কারণ আমি সবসময়, আমরা দুই বোনই, আমরা সবসময় ফ্যামিলি কি মানে যেটা বলছে আমাদের, যদি বলছে যে এখানে বসে থাকো সারা রাত, আমরা ওখানেই বসে থাকতাম। মানে কখন আমরা ফ্যামিলি কোনো কিছু মানে বলতে পারবে না এই পর্যন্ত যে আমরা বার্গেন করছি তার সাথে। যেমন আমার আম্মু চায়নি যে আমরা উম, যখন আনম্যারিড থাকবো কোনো জব করব। আমি বিসিএস এর চান্স পেয়ে আমি টিকেও আমি করা হয় নাই, কারণ আম্মু চায়নি বলে। আব্বুকে আমরা হারিয়ে ফেলেছি আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই তখন, যেন আম্মুকে কখনো হার্ট করতে চায়নি। হয়তো বা এখন একটা কথা বলি, যে যারা খুব ছোট আসছে এখন আমাদের থেকে বয়সে অনেক, কিছু কিছু ভালো জিনিস না মা বাবাকে মানে ফিল করে তারপরে নিজেকে আগানো উচিত, তাহলে না জীবনে উন্নতি করা যায়। যেমন আমার এখন মাঝে মাঝে মনে হয় কি আমার সার্টিফিকেট আমার কাছে বোঝা মনে হয়। মানে আমি আমি যখন এটা বলতে আমার খুব লাগে যে হ্যাঁ আমি বাংলাদেশের এততম হয়েছি, এততম একটা স্থান, কিন্তু আমার কিন্তু আমি কি, আমি এখন কিন্তু একজন একটা বেকার মেয়ে হিসাবে বাই হিসাবে বসে আছি পুরাটাই। আমি আমার মেধাকে কাজে লাগাতে পারিনি। হ্যাঁ আমি ইংলিশে খুব দুর্বল ছিলাম, একটা ভয় ছিল। কিন্তু ভাইয়া এই পর্যন্ত আমি যেখানেই পরীক্ষা দিচ্ছি আমি আলহামদুলিল্লাহ প্রথমবারই আমি উত্তীর্ণ হয়ে আসছি, এবং ভালোভাবে উত্তীর্ণ হয়ে আসছি। আমি মানে আপনার টিচিং প্রফেশনে যেখানে কলেজ দিচ্ছি, নিবন্ধন পরীক্ষা আমি সেখানে উত্তীর্ণ, সবকিছুতে আমি প্রথমবারই সবকিছুতে ডান করে ফেলছি। আহ, আর আমি আপনার কাছে একটা কথাই বলবো ভাইয়া, যে আপনার কাছে ইংলিশটা আমার কাছে মানে আগ্রহের জায়গাটা আরো বেশি বেড়ে গেছে। যে পড়ার যে একটা আগ্রহ, আপনার বোঝানোর যে একটা যে একটা সেন্টেন্সকে খুব সহজ ভাবে যে মানে মাথায় করা, ঠিক করে রাখা ব্যাপারটা, এই জিনিসটা খুব ভালোভাবে আপনি আমাদেরকে, যারা আমরা লার্নার আছি সেটাকে আপনি ওইভাবে ফিল করে, আমার কেন যেন মনে হয় ম্যাথমেটিক জিনিসটা মানুষের কিন্তু বোঝাটা ইজি হয়। যে প্রসেসটা আপনি আমাদেরকে মানে করেছেন, আমার মনে হয় কি এটা যদি আমরা বারবার রিপিট করতে থাকি একসময় এটা আমরা আর ভুলবো না। আমরা যেমন 1+2 হয়ে যায় এটা যেমন মনে থাকে, ইংলিশটাকে আমরা এইভাবে নিতে পারবো যখন আমরা এইভাবে মানে করতে পারবো। এখন পুরাটাই হচ্ছে ভাইয়া আপনার দায়িত্ব শেষ, এখন আমাদের দায়িত্ব, যেটা লাকি আপু বলছেন যে এখন আমাদের প্র্যাকটিস ব্যাপারটা। আর হ্যাঁ ওই যে এটা একটা কথাই, দিন শেষে একটা কথাই বলবো ভাই, আপনার মতো দিন শেষে একটা কথাই বারংবার যেটা বলি, যে আমি খুব মিস করবো ভাই, আমি খুব মিস করবো। কারণ আমার একাকিত্বের এই এতটুকু সময় আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে ছিল। আমি এত অসুস্থ আমরা থাকার খুব কারণ আনন্দ আমি করতাম ক্লাসের সময়টাতে, সবার সাথেই খুব আমাদের আনন্দঘন একটা সময় কেটেছে। এটা আমিও আপনাদের এই জন্যই বারংবার বলি। আজকেও আরেকটা ব্যাচে বলছিলাম, যা আসলে আরেকটা ব্যাচে তো চট করে বলে ফেলা যায় না যে আমার সব থেকে এখন পর্যন্ত সেরা ব্যাচটার সাথে বিদায় হচ্ছে বা এরকম কিছু। তো বলা যায় আজকে অনেক দারুণ একটা ব্যাচের সাথে বিদায় হচ্ছে, মানে এইভাবেই বলতে হয়, কারণ না হলে সব থেকে সেরা আচ্ছা তা আমরা এরকম মানে একটা হয়ে যায়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আপনাদের সাথে খুব ভালো একটা অনুভূতি আমাদের সাথে যেমন ছিল। তো একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলবো, লাইস এনজয়মেন্ট, পৃথিবীতে না আমাদের মা বাবা শুধু না, মা বাবা তো আমাদের সবসময় ভালো চায়, কিন্তু মা বাবা সবসময় আমাদের ভালো চাওয়ার বিষয়টাকে খেয়াল রাখতে হবে। ভালো চাচ্ছে যেমন, কিছু কিছু সময় ভালো চাওয়ার পাশাপাশি আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে ভয়ও পাচ্ছে বেশি। কোনটা ভয় পাওয়া, কোনটা ভালো চাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আর যখন আপনি মা বাবা যখন আপনাকে ভালো চাচ্ছে, তখন ব্যাপার হচ্ছে যে কোনো উপায় হোক ভালো চাচ্ছে, কিন্তু যদি ভয় পায় তখন তারা সেটেল করে দেবে এটাতেই তুমি যাও, না হলে হবে না। আমাদের কেন বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এই 3 জায়গার জন্য, আর বিসিএস এই 4 দিকে কেন পুশ করছে? এই 4 জায়গায় গেলে সবাই মনে করে সিকিউর। হ্যাঁ, যে তাহলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান খুব ভালো থাকবে, তার মানে আমার সন্তানের আর কোনো প্রবলেম হবে না, তাই না? ভালো থাকবে, তার কোনো সোশ্যাল স্ট্যাটাসের প্রবলেম হবে না, ফিনান্সিয়াল ক্রাইসিস হবে না, এই সবগুলো বিষয় নিশ্চিত থাকবে। এই 4টা প্রফেশনে তারা চিন্তা করে। বাট এটা বাদেও আরো অনেক প্রফেশন আছে
যারা এর থেকে অনেক ভালো থাকে। সো ব্যাপারটা হচ্ছে সাধারণত এভারেজ এই প্রফেশন চারটাতে গেলে কেউ খারাপ করে না, কিন্তু এছাড়াও অন্যান্য প্রফেশনে অনেক ভালো করার সুযোগ রয়েছে, কিন্তু সব সেক্টরেই ভালো করার সুযোগ আছে। অনেকে দিন শেষে কিছুই না, স্পোর্টসে যেও দেখেন আজকে সাকিব আল হাসানকে সবাই চিনি, কোটিপতি, টাকা পয়সা কি নাই তার, তাই না? এবং আদার্স অনেক বিজনেস। ইন্ডিয়ার শুধু বিশ্বে সব থেকে বড় লোক 10 জন খেলোয়াড়ের মধ্যে একজন ধরা হয় বিরাট কোহলি। সে তো আসলে খেলাধুলা থেকে উঠে এসেছে এবং তার 10টা স্পোর্টস এর বিশাল বিশাল বিজনেস আছে, যেটাতে সে ইন্ডিয়াতে কান্ট্রি লিডার। হ্যাঁ, এবং স্পোর্টস এর অনেক কিছু কিছু প্রমোট করে, অন্যান্য খেলাকে, কাবাডির তার টিম নেওয়া আছে, ফুটবলের তার এরকম লিগ নেওয়া আছে, কত কিছু তার বিজনেস কোনো শেষ নাই। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, যখন মানুষের একটা উইং ওপেন হয়ে যায় আরো অনেক উইং ওপেন হয়ে যায়। তো আমি আমার জীবন থেকে যেটা আমার অভিজ্ঞতা পুরো জীবনে মা বাবা সংক্রান্ত, জীবনে যদি আপনি মা বাবার কথা না শোনেন আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আর জীবনে যদি মা বাবার সব কথা শোনেন তাহলেও জীবনে খুব বেশি দূর যেতে পারবেন না। ঠিক, এটা আমি ভাইয়া বুঝি এখন মা বাবা কিন্তু মানুষ, মা আমি বাবা আমার মানুষ এবং তারা ভুল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মা বাবাটা ভয়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার কবিতাতে কি বলেছে, আমার দাদার সাথে আমার বাবার মিলতো না, আমার সাথে আমার বাবার মেলে না, আমার ছেলের সাথেও আমার মিলবে না, মিলবে তাই বা কেন, তাহলে পরিবর্তনটা কোথায়? সে এক জেনারেশন, আমি এক জেনারেশন, আমি আপডেটেড ভার্সন, আমার পরের জেনারেশন আমার আপডেটেড ভার্সন, আমার সাথেই যদি মেলে তাহলে পরিবর্তনটা কি হলো? পরিবর্তন না হলে তো মিলবে। দ্যাট মিনস এই না মেলাটা পজিটিভ, মিলে গেলে সেটা সবসময় পজিটিভ না। আমি আমার লাইফে একটা সময় তো আই ওয়াজ ব্যান ফ্রম দ্য ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমাকে আই ইউজ টু বি কল্ড অ্যাজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, যে আমার পরিবারের কুলাঙ্গার। এবং আমার ছোট খালা আমাকে মাথায় হাত দিয়ে বলল, মানুষ করেছে আমাদেরকে আমার ছোট খালা। আমাদের দুই ভাই একদমই বয়স খুব পাশাপাশি ছিল, জাস্ট 1 year 6 days ডিস্টেন্স আমাদের ছিল। তো ওই জায়গাটা থেকে আমার জন্মের পর আমার মা আইসিইউ তে ছিল, এন্ড শি ওয়াজ অ্যাবাউট টু ডাই দ্য লাস্ট মোমেন্ট। ফল করে ফেলছে সবকিছু, সবাই বলছে কালিমাও পড়ানো হচ্ছিল, এন্ড দ্যাট লাস্ট মোমেন্ট সাডেনলি তার অবস্থা ভালো হতে শুরু করে, এন্ড শি সারভাইভড এন্ড টিল নাও অ্যালাইভ। তো ওই সময়টাতে আমাদের ছোট খালা আমাদেরকে মানুষ করেছে খুব যত্ন নিয়ে, এবং আমাদের এখান থেকেই আমরা তাকে বিয়ে দিয়েছি। 19 years উনি আমাদের সাথে ছিলেন। তো সি দ্য ইমোশন, উনি একদম ছোটবেলা ক্লাস 4 থাকতে এসেছেন, সেখান থেকে আমাদের 3 ভাই বোনকে উনি পাশাপাশি দেখে রেখেছেন। তো ওই সময়টাতে আমার ছোট খালা আমাকে বলেছিল, কিন্তু লিয়াকত, মেধাবীরা নাকি জীবনে উন্নতি করতে পারে না। এই কথাটা আমি যা শুনেছি, যারা মেধাবী ওরা রেগুলার হয় না, উন্নতি করতে পারে না। আমি এই জিনিসটা শুনেছি, বিশ্বাস করতে চাইনি, তোকে দেখে আমার বিশ্বাস হয়েছে। ঠিক আছে, তোকে দেখে বিশ্বাস হয়েছে মেধাবীরা আসলে উন্নতি করতে পারে না। আমি তো ভবঘুরে ছিলাম লাইফে একটা সময়, সবকিছু ছেড়ে দিয়ে। ওই টাইমটা আমার লাইফের টার্নিং পয়েন্ট, কারণ ওই টাইমটা আমি আমার কথা শুধু শুনেছি, এবং এরপর থেকে আমি এতটা স্ট্রং হয়েছি, আই এম সো মাচ সেলফ ডিপেন্ডেবল। আমি এটা সবাইকেই বলি যে পৃথিবীতে যে যাই আমাকে বলুক, আমার সিদ্ধান্তটা আমি নিজে নেব। আমি পরামর্শ সবার সাথে করবো, কারণ এটা রিলিজিয়ন বলে পরামর্শ করতে। পরামর্শ করবো, সবারটা শুনবো, কিন্তু নিজে বসে নিজের সিদ্ধান্তটা নিজেই নিব। ডিসিশনের উপর অন্য কারো হক নাই। তা না হলে দিন শেষে হয় কি, রানার নিয়ে যদি আপনি রান আউট হন, কষ্ট কিন্তু থাকে। এর থেকে রিটায়ার্ড হার্ড হয়ে বাসায় বসে থাকেন ভালো। কিন্তু রানার নিয়ে রান আউট হলে, ক্রিকেট যারা খেলেন, আমি অসুস্থ, পায়ে ব্যথা পাইছি, শর্টকাট খেলতে পারছি কিন্তু দৌড়াতে পারবো না, আমাকে একজন রানার দেন। সে রানার ঠিকভাবে না দৌড়ানোর কারণে রান আউট হলো, সে যত ইফোর্টই দেখ আপনার কাছে মনে হবে ইস রে, আমি দৌড়েলে মনে হয় পারতাম। এই আফসোসের দরকার, এর থেকে রিটায়ার্ড হার্ড হয়ে বসে থাকেন, দিন শেষে আউট নামটা তো আর লেখা থাকছে না, তাই না? তো এই একটা বিষয়ে কাজ করে আসলে। আমি যেটা বলবো যে এই জন্য জীবনে চলতে গেলে আসলে কিছু সময় আমি সিদ্ধান্ত লেখাটা যেটা লিখেছি সেটাতে আপনারা দেখবেন যে জীবনে আসলে একটা পর্যায়ে এমন চলে আসে মাই ডিয়ার্স, যে আপনাদেরকে আপনার সিদ্ধান্ত আপনাকে এই কারণেই নিতে হবে। আপনি যখন ইউনিক কোনো স্বপ্ন দেখবেন, ইউনিক মানে কি, অদ্বিতীয়, এটা আপনি ছাড়া আর কেউ জানে না, তা আপনি কিভাবে এক্সপেক্ট করেন এটা আরেকজন আপনাকে ভালো পরামর্শ দেবে? ইউনিক তো, অন্য কেউ তো জানে না, যার সম্বন্ধে আমার আইডিয়া নেই, আপনি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো। আপনি আমাকে বলেন HTML নিয়ে আমাকে একটু কিছু জিনিস বুঝিয়ে দেন, আমি কি বলবো? আমি এটার নাম ছাড়া কিছুই জানি না। যারা এটা নিয়ে কাজ করে তারা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবে।
এর আগে আমার সাথে এই কোর্সে মনে হয়, এই কোর্সে না, এই কোর্সে মনে হয় ছিলেন না, রাইটিং 1-এ মনে হয় ছিলেন সুব্রত চৌধুরী একজন ছিলেন। তো উনি উনি আমাদেরকে দেখা যাচ্ছে যে বলছে যে উনি তেল নিয়ে গবেষণা করেন, উনি রূপচাঁদাতে কাজ করেন। তো উনি একজন ওখানকার কোয়ালিটি অ্যাসুরেন্সের অ্যানালিস্ট মনে হয়। তো উনি বলে আমাকে তেল নিয়ে কথাবার্তা বলতে দিলে 5-6 ঘন্টা বলে শেষ করতে পারবো না, জাস্ট একটা তেল নিয়ে, তেল জিনিসটা কি এটা বলবো। তারপর তার এক্সপিরিয়েন্স, এই বিগত 16 বছরের এক্সপিরিয়েন্সে সেই জায়গাটাতে এসেছে। স্বাভাবিকভাবে আপনি যখন একটা এক্সপিরিয়েন্স হবে তখন ওই জায়গাগুলো জীবনে আস্তে আস্তে বুঝবেন। আমি এই জন্য বারংবারই বলি, যখন ইউনিক কোনো কিছু চিন্তা করবেন তখন প্লিজ এটা কারোর সাথে শেয়ার করবেন না। যেমন আমি আসলে কোথায় যাব এটা অলমাইটি জানে, কিন্তু প্ল্যান আমার তো আছে, এই প্ল্যান কারোর সাথে শেয়ার করি না। কেন? কারণ হয়তোবা আল্লাহ জানি না কতদূর নিয়ে যাবে, কিন্তু যে স্বপ্ন আমি দেখেছি সে স্বপ্ন শেয়ার করলে অ্যাটলিস্ট বাংলাদেশে কেন পৃথিবীতে যে কাউকে বললে আমার মনে হয় না কেউ এটাকে সাপোর্ট করবে, একটু হলেও মনে হবে হ্যাঁ হ্যাঁ তাই নাকি। কারণ এক অদ্ভুত স্বপ্ন। হ্যাঁ, এটা তো বললে সবাই বলবে যে পাগল নাকি, ইউ আর ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে তুমি কি বলো এসব। হ্যাঁ, তো এগুলো হবে না, এই জন্য এটা বাদ থাকুক। হ্যাঁ, স্বপ্ন কখনো কারোর সাথে শেয়ার করতে হয় না। বড় স্বপ্ন যদি স্বপ্ন ইউনিক হয়, স্বপ্ন শেয়ার করতে হয় না, এইটুকু নিজের ভিতরে স্ট্রেংথ রাখতে হবে। আমার স্বপ্ন আমি হজম করার ক্ষমতা রাখি, কিন্তু আমি জানি অন্য কারোর হবে না, হজম হবে না, কি দরকার অসুস্থ করে অন্যজনকে, তাই না? এইভাবে চিন্তা ভাবনা করবেন। তো লাইফে তবে ব্যাপার হচ্ছে একটা জিনিস আমি শারমিন ম্যামকে বলতে চাই, বিং লেট ইজ বেটার দ্যান বিং নেভার। জীবনে কখনো না হওয়ার চেয়ে লেট হওয়া ভালো। ইউ আর লেট নো ম্যাটার, বাট স্টিল ইউ আর নট নেভার, রাইট? এমন এমন অনেকে আছে যারা 70 ইয়ার্স ওল্ডে শুরু করে। আর আমরা যদি কর্নেল হার্ল্যান্ড স্যান্ডারসনের জীবন দেখি, যে উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, $100 পেয়েছেন, পাওয়ার পরে চিন্তা করছেন কি আত্মীয় স্বজন সবাই ছেড়ে গেছে, সুইসাইড করার ট্রাই করছে, সুইসাইড হয় নাই। পরে চিন্তা করছে এই $100 দিয়ে কি করবো, পরে চিন্তা করছে আচ্ছা আমার তো কেউ প্রশংসা করে না, প্রশংসাটা করে কি সে, দেখলো যে সেটা তো পুরুষ সুলভ কোনো জিনিস না, কি সে রান্না বান্না ভালো করে, একটা পুরুষ সাধারণত এরকম রান্না বান্না করতে পারে না। তখন সে আমি তাহলে রান্নাই করি, একটু রান্না করে লোকজনকে খাওয়াই। তখন লোকজন বলে তুমি তো ভালোই রান্না বান্না করো, তুমি এটা দোকান দিলেও তো আমরা কিনে খাবো, তাই নাকি? কয়জন খাবা? আমরা তো কয়েকজন তো খাবো, ঠিক আছে দিলাম একটা দোকান। কেনটাকিতে একটা দোকান দিল সে, আস্তে আস্তে ফ্রাইড চিকেন সেখানে বিক্রি করা শুরু করলো। এটাই পরবর্তীতে 20 বছর পর একটা বিশাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুড চেইন শপ হয়ে গেল KFC, কেনটাকি ফ্রাইড চিকেন। কর্নেল হার্ল্যান্ড স্যান্ডারসনের গল্প। 65-এ শুরু করেছিল। যে ব্যক্তি $100 নিয়ে ফিরেছিল সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে 10-20 বছর পরে 85 ইয়ার্স ওল্ডে বিলিয়নিয়ার হলো। মানে 100 টাকা না, 100 মানে কোটি টাকা, $100 কোটি মানে ব্যাপারটাই এরকম। এই আর কি। তো যাই হোক, সবকিছু মিলে হচ্ছে যে ইটস নেভার লেট টু স্টার্ট সামথিং, রাইট? এজ ইজ জাস্ট আ নাম্বার। এটা অনেকবার আমরা শুনি, কিন্তু মোটিভেশনাল ভিডিও গুলো দেখলে মনে হয় কিছু একটা করে ফেলবো, 3 দিন 4 দিন পর আমরা নাই। কেন? আমরা যে বলে জানো দারুণ একটা মোটিভেশনাল ভিডিও দেখছি, আমি না কিছু একটা করে ফেলবো, তো একজন দেখা যাচ্ছে বলবে আইছে, এজ দেখছো কত, দাড়ি পাকছে, চুল পাকছে, হ্যাঁ কি বলো? তারপর দেখা যাচ্ছে বললো যে কি বলো 4টা বাচ্চা কাচ্চা আছে, তুমি সেগুলো ভবিষ্যৎ না, তুমি তো সেলফিশ, তুমি তো নিজের চিন্তা করো, ছি 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 ছি, আল্লাহ সহ্য করবে না, এই তুমি নরকে যাবে। ওরে আল্লাহ, খাইছে তো বিপদ, আপনার মোটিভেশন শেষ। আপনি বলেন আমি তো বিশাল কিছু করে ফেলবো, আমি একটা সোর্স পাইছি, একটা কোর্স করছি, ইংলিশ শিখছি, দুনিয়া ফাটায় ফেলবো এখন, ঠিক আছে? তোমার এসএসসি রেজাল্ট কি, এইচএসসি কি, আপনি তো সাথে সাথে শেষ যদি খারাপ হয়ে থাকে। পড়ছো কোথা থেকে, দেখছো নিজেকে কি অবস্থা? একজন বলছে লাফাইছো না, দেখো তোমাকে কি ধ্বংস করার চেষ্টা করছে। আমি চিন্তা করলাম ঘটনা তো তাই। আমাকে একজন বলেছিল ছেঁড়া কাঁথাতে থেকে লাখ টাকার স্বপ্ন দেখো। এক্সকিউজ মি, কাম হিয়ার। ছেঁড়া কাঁথাতে থাকি জন্যই লাখ টাকার স্বপ্ন দেখবো। লাখ টাকা থাকলে লাখ টাকার স্বপ্ন, লাখ টাকাতে যদি থাকতাম তাহলে লাখ টাকার স্বপ্ন জীবনও লিয়াকত দেখতো না, তখন কোটি দেখতো। ঠিক আছে, মনে রেখেন যে ছেঁড়া কাঁথাতে থাকে সেই লাখ টাকার স্বপ্ন দেখে। এগুলো উল্টাপাল্টা কথা, কিন্তু কিছু মানে আনপ্রোডাক্টিভ ব্যক্তিকে এগুলো বুঝানো দেয়, আমাকে বুঝিয়ে পারবেন না। তারপর থেকে জীবন আর কোনোদিন বদার করেনি। কিছু সময় ফেস করতে হয়, কিছু সময় এড়িয়ে চলতে হয়, যদি মনে করেন আপনি তার সাথে পেরে উঠবেন না।
যেমন আমার ক্যারিয়ারের একটা সময় ছিল তখন আমি পেরে উঠতাম না, তখন আমি এড়িয়ে চলেছি, কারোর সাথে কন্ট্যাক্ট করিনি, কারো বাসায় যাই নাই, ঈদে বাসায় যাই নাই, কাউকে ফেস করি নাই, আমি কোথায় আছি কি আছি কেউ কোনো তথ্য জানতো না। কেন? আমার কারোর সাথে ফাইট করার মতো কোনো শক্তি ছিল না। আজ হয়তো বা কেউ সামনে যে কোনো কথাবার্তা বললে হয়তো বা 2-4টা বলে দিতে পারি যদি খুব বেশি ইনসাল্টেড ফিল হয়, কারণ হয়তো বা বলার মতো কিছু জায়গা আছে। কিন্তু যখন ছিল না তখন তো আমাকে এড়িয়ে চলতে হবে। কেন? আমার মিশন অনেক দূরে, পায়ের তলায় মাটি নেই, তখন মাটি আগে খুঁজতে হবে, তারপরেও লাফালাফি করলে তো পড়ে যাবো, তাই না? এই আর কি, বুঝতে পারছেন? এই মোটামুটি বিষয় আপনাদের সাথে অনেক নাই নাই করে রেখেছেন। আমাদের রাইটিং কতদূর, আমরা কতক্ষণ কথাবার্তা বলতেছি, 2 ঘন্টা পার করে ফেলছি। স্যার ওই লাকি ম্যাডামকে আমি একটা জিনিস বলতেছিলাম যে ওনারা বেশ কিছু গ্রুপে অ্যাক্টিভ আর কি, যেটা শুনলাম। সো আমরা যারা আসলে অ্যাক্টিভ না তারা কিভাবে আসলে অ্যাক্টিভ করতে পারি, এবং আপনি তো ভালোভাবে জানেন আমার এটা যে আসলে দুইটা একসঙ্গে চালানো আসলে মুশকিল, তো এরকম টাইপের আমি আপনাকে গ্রুপগুলোতে বলি, আমাদের এখানে যে কমন যারা আছে, যেমন সুমন আছে, আমি আছি, তারপর গোবিন্দ আছে, আমরা কিন্তু 2 কোর্সই কিন্তু কমন। সুতরাং আমরা ইচ্ছে করলে এই কোর্সে একটা গ্রুপ কাজ করতে পারি। আমরা এখানে আমরা আমি আপনাদেরকে একটু সহজ করে দিই, হ্যাঁ, ব্যাপারটাকে একেবারেই সহজ করে দিই। ধরেন আপনাদের নিজেদের সাথে নিজেদের কানেকশন, ধরেন মিস্টার মোস্তফার সাথে ধরেন মিস্টার গোবিন্দ, মিস্টার বিপুল এবং ফেরদৌসি ম্যামের খুব ভালো কানেকশন হয়ে গেল। এখন ধরেন এখানে আমি ধরে নিলাম মিস্টার বিপুল স্পোকেন কোর্সই করে নাই, করবে পরবর্তীতে, কিন্তু ব্যাপারটা হলো ওনার তো কিছু না কিছু কমিউনিকেশন হয়, কিন্তু হয়তো বা কিছু ওনার মিস্টেক হয়, এই জন্য উনি আসবে। একেবারেই ব্যাপারটা যে কিছুই না, ব্যাপারটা তা না। তো এই জায়গাটা থেকে উনি বলেছে চলেন আমরা তো প্র্যাকটিস করছি, কোর্স যতদিন শুরু হবে চলেন আমরা একটু প্র্যাকটিস করি। আপনারা নিজের একটা আলাদা গ্রুপ করে নিয়ে সেখানে প্র্যাকটিস করতেই পারেন, আপনারা যে যার মতো প্র্যাকটিস করতেছেন, এতে কোনো বাধা নাই, তাই না? তো আপনারা যে কোনো পাঠিয়ে দিব, জুম লিংক দিয়ে দিব, আপনারা জুম লিংকে জয়েন করবেন। এইটা সিম্পল। বা নিজেরা মিলে 4-5 জন মিলে মেসেঞ্জারে তো গ্রুপও ক্রিয়েট করা যায়, এটা তো খুব সুবিধা। আমাদের ওই সময়টাতে যখন প্র্যাকটিস করতাম তখন তো আমাদের কেউ একজন না আসলেও বলতে পারতাম না, আমাদের অনেকের কাছে ফোনই ছিল না, রুমমেটের ফোন রাকি আপু, এইটা যদি আপনি একটু কষ্ট করে আমাদেরকে একটু অ্যাড করে নিতেন, কারণ এটা তাহলে উপকার হতো। আমি তো ভাইয়ার জন্য ওয়েট করছিলাম, ভাইয়াকে বলছি যে আমি ধাপে ধাপে প্রতিটা স্টেপে যাব। আমরা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই যে মেসেঞ্জার গ্রুপ আমরা এখান থেকেই শুরু করতে পারি। এখানে স্যার তাহলে এই রাইটিং গ্রুপে কি আমরা স্পোকেনটাও করতে পারি? না, আমি এটা বলছি না, আমি বলছি যে আপনাদের মানে এভাবে মিক্স করে ফেলিয়ে না। ধরেন আপনারা যখন সবার উদ্দেশ্যে দেবেন তখন ব্যাপারগুলো এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, ইভেন বিভিন্ন জন প্র্যাকটিস বিভিন্ন সময় বিভিন্ন দিনে আসবে, আপনাদেরও দেখবেন এলোমেলো হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ধরেন আপনি চিন্তা করলেন আজকের রাতে আপনারা ইউ বিকেম ভেরি এক্সাইটেড, আপনি চিন্তা করলেন জুম লিংক দেবো, যারা যারা জয়েন করলো। কখনোই প্র্যাকটিস গ্রুপে যদি 5 জনের বেশি হয় ওটা আর প্র্যাকটিস থাকবে না, ওটা সবার, কারণ আপনাদের প্রত্যেকের সময়ের দাম আছে। আপনারা 5 জন প্র্যাকটিস করলে 1 ঘন্টায় যা প্র্যাকটিস করতে পারবেন, সেখানে যদি 15 জন থাকে তখন দেখবেন ডিসিশন আসবে না, কথা হবে বেশি, টাইম 2 দিন ভালো লাগবে, গল্প চলে যাওয়ার পর 2 দিন পর কিন্তু মানুষের ক্যালকুলেশন চলে এসে পেলাম কি, তখন কিন্তু খারাপ লাগা শুরু হবে, তখন বন্ডিং আরো খারাপ হবে। এই জন্য বলেছি আপনারা যখনই প্র্যাকটিস করবেন 4 জন 5 জন, যাদের সাথে নিজেদের আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো হবে। কেউ চাইলে দিনে 4 বার প্র্যাকটিস করতে পারেন, 3 বার প্র্যাকটিস করতে পারেন, ইটস আপ টু ইউ। তো যখন যাদের সাথে প্র্যাকটিস করবেন তাদেরকে জুম লিংক দিতে পারেন। আর যদি এমন ডেডিকেটেড আপনারা হয়ে যান যে আমরা 4 জন অনেকদিন প্র্যাকটিস করার পর 10 জন 20 জন মিলে প্র্যাকটিস করতাম, তার ভিতর থেকে এই 4 জন আমরা ডিটারমাইন্ড যে আমরা সবসময় প্র্যাকটিস করবো দিনে 3 বার 4 বার করে, ওকে ফাইন, তাহলে আপনাদেরকে নিয়ে একটা 4 জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন, ওখান থেকে করে শুধু ওখানেই দেন। তো যখন আপনি ওই ক্লাসে ওপেন দিয়ে দেবেন তখন সবার জন্য যেটা হবে যে এই ওপেন সবাই জয়েন করে ফেলে 15 জন 20 জন, তখন আপনি দেখবেন আপনি ট্যাকেল করবেন কি করে। তখন আপনি দেখবেন যে সময়টা যা আপনি 30 মিনিটে অ্যাচিভ করা আপনার সম্ভব ছিল তা আপনি 1.5 ঘন্টা তো অ্যাচিভ করতে পারলেন না। আসলে জীবনে আমরা পিছিয়ে যাব। তার থেকে হচ্ছে যে আমরা কি করি, যখন আমরা এরকম 10 জন একসঙ্গে হয়ে যাই তখন আমরা বলি আমরা 4 জন করে ভাগ হয়ে যাই, তখন আমরা 4 জন আমরা সরে যাই। আমি ওই যে এটাই বলছি যে দিন শেষে আপনাদের 5 জনের বেশি যাতে কোনোভাবে না হয়, আমরা 4 জন করে থাকি একটা গ্রুপে। হ্যাঁ, দ্যাটস ফাইন, এই তো হয়ে গেল। তাই এরকম করতেই পারেন, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, আপনাদের এখানে অনেকে খুব সিনসিয়ার লার্নার আছে, আমি পেয়েছি আপনাদেরকে, এবং শেষের দিকে অনেকে খুব ভালোভাবে লিখেছেন, এবং লিখতে লিখতে আপনাদের আরো বেশি জড়তাটা কেটে যাবে। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা আমার থাকবে। আর ইনশাআল্লাহ দেশের জন্য কিছু জিনিস ভাবি, মানে
দেশকে ভালো কতটুকু বাসি তা তো আসলে বলা সম্ভব না, তবে এটার জন্য